সকালে দরজায় পত্রিকাওয়ালার ডাক শুনে ঘুম ভাঙল। ঘুম ঘুম চোখে ঘড়ির দিকে তাকালাম, 9:25 বাজে। OMG, 9:30 বেজে গেছে। তাড়াতাড়ি শরীরের উপর থেকে কাঁথাটা একপাশে ছুঁড়ে ফেলে দিয়ে বাথরুমের দিকে দৌড় দিলাম। যত তাড়াতাড়ি সম্ভব দাঁতে ব্রাশ ঘষাতে লাগলাম, চোখে মুখে জল দিলাম। অতপর ফ্রেশ ট্রেশ হয়ে রুমে এলাম। একদিকে শার্ট প্যান্ট পরে রেডি হচ্ছি, একই সাথে অন্যদিকে মুখে পাউরুটি ঢুকাচ্ছি। ভালো করে খাওয়ারও সময় নেই। উফ, অনেক দেরি হয়ে গেছে। শেষে তাড়াতাড়ি মুখের পাউরুটিটা গিলে টাইটা হাতে নিয়েই তাড়াতাড়ি দরজা লক করে বেরিয়ে পড়লাম। দ্রুত হাঁটা ধরলাম। ইস, বাইকটা রিপেয়ার করাতে দিয়েছি, না হলে বাইক দিয়েই যাওয়া যেত। যাই হোক, এখন এসব না ভেবে তাড়াতাড়ি বড় রাস্তায় গিয়ে একটা রিকশায় উঠলাম। রিকশায় বসে বসে টাইটা বেঁধে নিলাম। আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। ব্যাচেলর মানুষ, ঢাকায় একটা প্রাইভেট কোম্পানিতে জব করি, একটা মেসে একাই থাকি। সকাল সকাল যে কেউ ঘুম থেকে ডেকে তুলবে সেরকম কেউ তো নেই। যাই হোক, এখন এসব ভাবলে চলবে না। আমাদের অফিসের বস এমনিতে ভালো হলেও লেট করে অফিসে যাওয়া তিনি একদম পছন্দ করেন না। ধ্যাত, রাস্তায় এত জ্যাম কেন? এমনিতেই দেরি হচ্ছে, মাথা বাড়িয়ে দেখলাম অনেক লম্বা জ্যাম। না, এত লম্বা জ্যাম তাড়াতাড়ি হালকা হওয়ার নয়, তাই ওখানেই রিক্সা থেকে নেমে অফিসের জন্য ছুট লাগালাম। রে, ভাগ্যটা খারাপ মনে হয়। অফিসে ঢুকেই বসের সামনে পড়ে গেলাম। মর্নিং স্যার। ইয়া, গুড মর্নিং। তো মিস্টার হৃদয়, আজ এত লেট কেন? এক্সট্রিমলি সরি স্যার, আশা করি আর হবে না। ইটস ওকে, গো টু দ্য প্রজেক্ট রুম। ওকে স্যার। বসকে আজ বেশ খুশি খুশি দেখাচ্ছে। ব্যাপার কি কিছুই বুঝলাম না। লাঞ্চ টাইমে আমার এক কলিগ ওর টিফিন ক্যারিয়ার নিয়ে আমার পাশে এসে বসলো। হৃদয় ভাই, চলুন লাঞ্চ সেরে ফেলি। আপনি করেন ভাই। আপনি করবেন না? আজ লাঞ্চে কি আনলেন? কি যে বলেন ভাই, আমার কি আপনার মতো বউ আছে নাকি যে প্রতিদিন লাঞ্চ প্যাক করে দেবে? মানাই? হ্যাঁ আছে তো, কিন্তু তারা তো সিলেট থাকেন, ব্যাচেলর মানুষ, মেসে থাকি, বুঝেনি তো। ভাই বুঝলাম। হাইসেন না ভাই, এরকম সময় আপনিও পার করে এসেছেন। হ্যাঁ রে ভাই, তো বিয়ে শাদী কবে করছেন? ওসব দেরি আছে ভাই। তাই? ভাই। তো আজ লাঞ্চ করবেন না নাকি? না ভাই, অফিস আসতে দেরি হয়ে গেছিল, তাই কিছু আনতে পারি নাই। আরে তাতে কি, আমি এনেছি তো, চলুন শেয়ার করি। আরে না না ভাই, থাক। কেন, আমার সাথে শেয়ার করতে সমস্যা হবে নাকি? না না ভাই, তেমন কিছু না। তাহলে চলুন সেরে ফেলি লাঞ্চটা। আচ্ছা ঠিক আছে। আমি আর রাসেল লাঞ্চ করছিলাম, এমন সময় ফোনটা বেজে উঠল। বাম হাত দিয়ে কলটা রিসিভ করলাম। হ্যালো। আমার গুলুগুলুটা কেমন আছে রে? ভালোই আছে। আর আমার গুলুগুলু দুষ্টুটা কেমন আছে? হ্যাঁ ভালোই। তো কি করছেন? এই তো লাঞ্চ করতেছি। তুই? আমি খেয়ে উঠলাম মাত্র। ও, তো লাঞ্চে কি নিলেন আজ? কিছু না, এক কলিগের টিফিনে ভাগ বসাচ্ছি। হি হি। ভালোই তো। নিজে কিছু নিস নাই কেন? আজকে অফিসে আসতে দেরি হয়ে গেছিল, তাই। কেন দেরি হলো? রাতে ঘুমাতে দেরি হয়ে গেছিল। কেন, রাত করে মেসে ফেরা হয়েছিল বুঝি? আরে না না। ব্যাচেলর মানুষ তো তুই, বুঝি তো। আরে তাড়াতাড়ি শুয়ে পড়ছিলাম, কিন্তু লোডশেডিং এর জন্য দেরিতে চোখ লাগলো। আচ্ছা আচ্ছা, নে এখন লাঞ্চ কর। অফিস থেকে কখন মেসে ফিরবি? সন্ধ্যার পর। আচ্ছা এখন রাখছি। আচ্ছা। এতক্ষণ যার সাথে কথা বললাম ও হলো নূপুর, আমার সিনিয়র বেস্ট ফ্রেন্ড। বেশি না, 1 বছরের। তাই আমি আপনি তুমি যখন যেটা বলি। ফোনটা রাখার পর, কি ভাই, জিএফ নাকি? আরে না না ভাই। কথা শুনে তো জিএফ জিএফ লাগলো। আরে না ভাই, ও আমার খুব ভালো ফ্রেন্ড।
বেস্ট ফ্রেন্ড বলতে পারেন। মেয়ে ফ্রেন্ড? হুম। আমি আর আপনার ভাবিও কিন্তু বেস্ট ফ্রেন্ড ছিলাম। কি বলতে চাইছি বুঝতে পারছেন তো? হুম, বুঝলাম। আচ্ছা, আমার খাওয়া তো শেষ। আমারও ভাই। আমার এখন একটা মিটিং আছে, আমি উঠি ভাই। আচ্ছা ভাই, থ্যাঙ্কস ফর দ্য লাঞ্চ। ওকে ভাই। সন্ধ্যায় অফিস থেকে ফেরার আগে পিয়ন এসে খবর দিল বস নাকি ডেকে পাঠিয়েছে। সব গুছিয়ে নিয়ে বসের কেবিনে গেলাম। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। স্যার, আপনি যে ফাইলগুলোর কথা বলেছিলেন ওগুলো তো আমি সুজিতকে পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ বলেছে, কিন্তু আমি আপনাকে অন্য কাজের জন্য ডেকে পাঠিয়েছি। হ্যাঁ স্যার, বলুন। আগামী 6 দিন পর আমার ছোট মেয়ের বিয়ে, তো আপনার দাওয়াত রইল, আশা করি আসবেন। ওহ, দ্যাটস গ্রেট নিউজ স্যার। সেই জন্যই আপনাকে আজ এত খুশি খুশি দেখাচ্ছিল। হ্যাঁ আচ্ছা স্যার, অবশ্যই আসবো। আসবেন, কিন্তু আর একটা কথা ছিল। কি স্যার? সিলেটে আমাদের অফিসের এক নতুন শাখা নির্মাণ চলছে, তো আপনাকে 6 মাসের জন্য সেখানে ট্রান্সফার করা হয়েছে। আপনার এতে কোনো সমস্যা নেই তো? না না স্যার, কোনো প্রবলেম নেই। আপনার বাড়ি তো সিলেটে, না? হ্যাঁ স্যার, সেই জন্যই তো এত খুশি হলাম। হ্যাঁ, এটা ভেবেই আপনাকে ওখানে ট্রান্সফার করলাম। আপনারও ভালো, আমারও ভালো। আগামী 12-13 দিন পর আপনি সিলেট চলে যাইয়েন। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আচ্ছা, আপনি এখন আসতে পারেন। ওকে স্যার। হুম। অফিস থেকে আজ খুব খুশি হয়ে বাসায় ফিরলাম। বাইরে থেকে খেয়ে আসছিলাম, তো বাসায় এসে হাত মুখ ধুয়ে একটু শুয়ে আছি। এমন সময় মেসের মালিক আসলেন। হৃদয় কি আছো? হ্যাঁ, কে? আমি তোমার আঙ্কেল। হ্যাঁ আঙ্কেল, ভেতরে আসেন। তোমার সাথে কিছু কথা ছিল। জি বলেন। আসলে আমার এক ভাইয়ের ছেলে ঢাকা আসছে, তো এখানে এসে তোমার এই রুমটাতে উঠবে। তো উঠুক না, আমার একসাথে থাকতে কোনো প্রবলেম নেই আঙ্কেল। আসলে ও শেয়ার করে থাকতে পারবে না, তো তুমি যদি, বুঝতেই তো পারছো হৃদয়। হুম, আচ্ছা আঙ্কেল, আমাকে 2টা দিন সময় দিন, আমি অন্য কোথাও থাকার ব্যবস্থা করে চলে যাব। বাবা, তুমি কিছু মনে করোনি তো? আসলে ভাইয়ের ছেলে, নাও করতে পারি না। না আঙ্কেল, বুঝেছি। আচ্ছা, আমি দেখছি। ঠিক আছে বাবা, দেখো যত তাড়াতাড়ি পারো। হুম। আঙ্কেল চলে গেলেন, আর আমি চিন্তা করছি এত তাড়াতাড়ি বাসা কই পাবো। কিছুদিন পর আবার সিলেট চলে যাব। দেখ, ভাল লাগে না। কাল ঘুম থেকে উঠেই বাসা খুঁজতে বের হতে হবে। তার মানে তো অফিসেও একদিন ছুটি নিতে হবে। ইস, আজাইরা ঝামেলা। যাই হোক, এখন ঘুমিয়ে পড়ি, সকালে উঠে আবার বেরোতে হবে। এই ভেবে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকাল সকাল ঘুম থেকে উঠে হালকা নাস্তা করে থাকার জায়গা খুঁজতে বেরিয়ে পড়লাম। তার আগে অফিসে ফোন করে জানিয়ে দিলাম যে আজ অফিসে যেতে পারবো না। তারপর বেরিয়ে পড়লাম। আমার সাথে আমার এক বন্ধু যেতে চেয়েছিল, কিন্তু ওর একটা কাজ পড়ে যাওয়ায় যেতে পারলো না। দুপুর হয়ে গেল, এখন পর্যন্ত কোনো জায়গায় ঠিক হলো না। একে তো ঢাকা শহর, থাকার জায়গা পাওয়া খুব মুশকিল, তার উপর ব্যাচেলর হয়ে তো আরও সমস্যা। কেউ যেন ভাড়া দিতেই চায় না। শালার ব্যাচেলর বলে কি মানুষ না? আমাদের কি ভাড়া থাকার অধিকার নেই? ধ্যাত, খুঁজতে খুঁজতে শেষমেশ একটা বাসা পেলাম। উপরতলা ভাড়া দেওয়া হবে, আমার জন্য একদম পারফেক্ট। অফিসের কাছে আছে, ভেতরে গিয়ে নক করলাম। কে? আচ্ছা, উপরতলা কি ভাড়া দেওয়া হবে? হ্যাঁ। আমি নিতে চাই। নোটিশটা ভালো করে দেখেছো তো? ভাড়া টাকা কত এসব? হুম, দেখেই আসলাম। চাকরি করেন তো? হ্যাঁ, একটা প্রাইভেট কোম্পানিতে। আপনি কি ব্যাচেলার? না, এতক্ষণ সত্যি বলে কাজ হয়নি, তাই মিথ্যা বললাম। বাচ্চা কাচ্চা আছে? না। বাহ, ভালো। এরকম কাপড়ই খুঁজেছিলাম। তাহলে কাল থেকে এসে যাই? হে, কালকেই বউ নিয়ে চলে আসুন। না, আসলে বউ তো আমার সাথে থাকবে না, ও ওর বাপের বাড়িতে থাকে। তাহলে তো হচ্ছে না, হাজব্যান্ড ওয়াইফকে একসাথে ভাড়া দেব, নাহলে আসতে পারেন। আচ্ছা ঠিক আছে, আমরা কালকে আসছি তাহলে। আচ্ছা, তাহলে কথা পাক্কা ধরে নেই। হ্যাঁ অবশ্যই। আচ্ছা।
বলে ওই বাসা থেকে বেরিয়ে আসলাম। ভদ্রলোককে তো বলে ফেললাম কালকে বউ নিয়ে চলে আসব, কিন্তু এখন বউ পাই কোথায়? এই বাসাটা তো হাতছাড়া করা যায় না, কিন্তু বউ ছাড়া তো ভাড়াও দেবে না। কি করি ভাবতে ভাবতে হঠাৎ নূপুরের কথা মনে পড়ল। হ্যাঁ, এখন নূপুরই আমাকে হেল্প করতে পারে। দেরি না করে তাড়াতাড়ি নূপুরকে ফোন দিলাম। হ্যাঁ সোনামণি, কেমন আছেন? ভালো, তুই? ভালো। টুনটুনি কি করছেন? কিছু না, তুই? কিউটি পাই। কিরে, তোর কি হয়েছে? এত আদর করে কথা বলছিস কেন? জ্বর টর হলো নাকি? আরে না না কিউটি, আমি কি আপনাকে এসব বলে রাখতে পারি না? হ্যাঁ পারিস, কিন্তু তুই তো পেতনি, শয়তানি, সব ছাড়া আমার সাথে কথা বলিস না, তাই বললাম। না সোনামনা, এমনি। ওই কি হয়েছে বলতো? না মানে কি? মানে আসলে একটা দরকার ছিল। হ্যাঁ এই তো চাঁদু, লাইনে এসো। কি দরকার বলে ফেলো তো। আপনি ফ্রি আছেন তো এখন? হ্যাঁ, কেন? আপনি আমার সাথে এখন দেখা করতে পারবেন? কেন? আরে এমনি তোকে রেস্টুরেন্টে খাওয়াবো। সত্যি তো? হ্যাঁ, আমি আপনাকে হোস্টেলের সামনের রাস্তাটা থেকে পিক আপ করবো নে, ফোন দিলে বেরিয়ে পড়িয়েন। ওই আমার কেমন কেমন জানি লাগছে। আরে কিছু না, আপনি রেডি থাকিয়েন। আচ্ছা ঠিক আছে। ফোনটা রেখে দিলাম। মেসে এসে গোসল করে বাইক নিয়ে চলে গেলাম নূপুরের সাথে দেখা করতে। উফ, আল্লাহ আল্লাহ করে যে দরকারে যাচ্ছি সে কাজটা ভালোই ভালোই হয়ে গেলেই হয়। অনেকক্ষণ ধরে বাইক নিয়ে নূপুরের জন্য অপেক্ষা করছি। এমনিতেই এত রোদ, তার উপর আরেক চিন্তা, ধ্যাত ভাল লাগে না। তখন থেকে ফোন দিচ্ছি, ফোনটাও রিসিভ করছে না। ধুর। একটু পর মহারানী আসলেন। কি রে, তোর চুল কাটিস না কেন? আও, আমার ইচ্ছা। জিএফ কাটতে নিষেধ করেছে বুঝি? করছে। এত দেরি করলেন কেন? পেতনির পেতনি। ও, এটাও আমার ইচ্ছা? কপি করছেন? আমার ইচ্ছা। না, আপনার ইচ্ছা চলবে না। আচ্ছা তাহলে আমি যাচ্ছি। কই যাচ্ছেন? দেখি বাইকে ওঠেন। এখন না বলি, আমার ইচ্ছা চলবে না। ইস, ভুল হয়ে গেছি রে মা, মাপ চাইছি। এখন তো ওঠেন। রাম ছাগল। রাম ছাগলনি, ওঠেন এখন। উঠছি তো, এত তারা কিসের? আহা, আপনি যদি বুঝতেন। কিছু বললি? না কিছু না, তো ওঠেন। তারপর নূপুরকে নিয়ে এক রেস্টুরেন্টে গেলাম। একটা টেবিলে আমি আর নূপুর মুখোমুখি বসলাম। নেন, কি খাবেন অর্ডার দেন। আমি মেনু কার্ড এগিয়ে দিয়ে বললাম। তোকে আজ অদ্ভুত অদ্ভুত লাগছে। কেন? কেমন জানি। আরে না না, তেমন কিছু না তো। আপনার যা যা খেতে ইচ্ছে হয় অর্ডার দেন। ঘামছিস কেন তুই? কই, ও গরমের দিন ঘামবই তো। হারাম জাদা, এখানে এসি লাগানো। এত দিকে নজর কেন আপনার? অর্ডার দিতে বলেছে, অর্ডার দেন শাকচুন্নি। আমার তো কেমন জানি সন্দেহ হচ্ছে। কি? না কিছু না। আচ্ছা অর্ডার দেন। বেশ কিছুক্ষণ পর আমাদের খাওয়া প্রায় শেষ হয়ে এসেছে। নূপুর সোনা, কি? একটা কথা ছিল। হ্যাঁ, এটাই এতক্ষণ ধরে ভাবছিলাম। আসলে হয়েছে কি, হ্যাঁ বল। ওই আমার বউ হবেন। হোয়াট? মানে কি? মানে আপনাকে আমার বউ হতে হবে। আমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই নাকি তোর মতো ছাগলের বউ হতে যাব? আরে প্লিজ না করিয়েন না। এখন আপনি ছাড়া আমার কাছে বউ হওয়ার মতো কেউ নেই। কেন, তোর জিএফ কে গিয়ে বল। কিসের জিএফ? যার তোর এই চুলগুলো খুব ভালো লাগে। দেখ, ওইটা তো এমনি রাগের মাথায় বলেছি। কি? জিএফ নেই? আর আমার জিএফ থাকলে তোকে বলবো? এটা কি হতে পারে নাকি? তোর বিয়ে আছে নাকি? না। তাহলে তো ভালোই হলো, এখন আমার বউ হয়ে যা। ওই বউ হওয়াটা কি চারটেখানি কথা নাকি? আরে আমি কি আপনারে সত্যি সত্যি বউ হতে বলেছি নাকি? তাহলে? শুধু 10 দিনের জন্য হলেই হবে। মানে আগামী 10 দিন আপনাকে আমার বউয়ের অভিনয় করতে হবে। কেন? তারপর সব খুলে বললাম, বুঝলেন তো? এখন হয়ে যান না আমার বউ প্লিজ। তোর থাকার জন্য আমি কেন তোর বউ হতে যাব? আর আমিও তো হোস্টেলে থাকি নাকি?
এই 10 দিন আমি ওখানে না থেকে তোর সাথে থাকবো, তারপর তুই আমার থেকে ছোট? ইম্পসিবল। আমি 1 বছরের ছোট, আর এখন আমাকে একমাত্র আপনি হেল্প করতে পারবেন। যদি না করি? না করলে এতক্ষণ যা যা খেয়েছেন সব বের করেন, একদম খাবারগুলা খাওয়ার আগে যেরকম ছিল ওই রকম। থাপ, পিচ্চিদের মতো করছিস কেন? এটাও কি সম্ভব নাকি? প্লিজ রাজি হয়ে যান না, 10টা দিনেরই তো ব্যাপার। আরে এই 10 দিন পর কি হবে? তারপর তো আমি সিলেটই চলে যাব। ওই কেন চলে যাবি? কেন ঢাকা থাকবি না? আরে বললামই তো, ওখানে ট্রান্সফার হয়েছে। বুঝলাম, তো তোর বউ হয়ে আমার লাভ কি? এই 10 দিন আপনি যা বলবেন আমি তাই করব। আপনার সম্পূর্ণ খরচ আমি চালাবো নে, একদম বউয়ের মতো পালবো আপনাকে। প্লিজ রাজি হয়ে যান। পালবি মানে? আমি কি গরু ছাগল নাকি যে পালবি বলছিস? আরে না না সোনামণি আমার, আপনি তো কত কিউট একটা মাইয়া, আপনাকে কি এসব বলতে পারি? হয়েছে, আর হাওয়া দাওয়া লাগবে না। সারা জীবন তো এইসবই ডেকেছিস। এখন প্লিজ রাজি হয়ে যা, তুই না আমার বেস্ট ফ্রেন্ড। তুই আমাকে তুই করে বলছিস কেন? আমি না তোর সিনিয়র? আমি আপনি করে বলতে পারবো না বউকে। ভুলে যাস না, আমি কিন্তু এখনো রাজি হই নাই। প্লিজ রাজি হয়ে যান না প্লিজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিন্তু এইরকম করাটা কি ঠিক হবে? কেউ যদি জেনে যায় এটা নাটক, তাহলে? আরে না না, ওইদিকে তোকে আর আমাকে চেনার মতো তেমন কেউ নেই, তোর শুধু বউ বউ অভিনয় করলেই চলবে। ঠিক তো? তাহলে রাজি তো তুই? আমার সব কথা শুনতে হবে কিন্তু, তাহলেই রাজি আছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হুম তাহলে কালকে তোর হোস্টেল থেকে 10 দিনের জন্য চলে আসিস। হুম আমার লক্ষ্মী বউ। হইছে, নে এখন খাবারটা শেষ কর। খাওয়া দাওয়া শেষ করে নূপুরকে ড্রপ করে আমিও মেসে চলে গেলাম। কত শান্তি, এখন আর কোনো ঝামেলা নাই। কাল সকালে নতুন বাসায় গিয়ে উঠবো, মেসের মালিককেও বলে এলাম সেটা। ওই দিন রাতে বেশ আরামের একটা ঘুম দিলাম। পরদিন যথারীতি আমি আর নূপুর ওই নতুন বাসায় গিয়ে সেটেলড হলাম। তোমরা চলে এসেছো? জি আঙ্কেল, এ হলো আমার বউ। নূপুর এগিয়ে গিয়ে আঙ্কেলকে সালাম করলো। থাক থাক মা, তোমার নাম কি? নূপুর। আচ্ছা বাবা, তোমার নাম তো জানা হলো না। আঙ্কেল আমি হৃদয়। আচ্ছা তোমরা উপরে যাও, আমি উপরতলা খুলে রেখেছি। ঠিক আছে, আমি আর নূপুর সিঁড়িতে উপরে উঠছি, সাথে আঙ্কেলও আসছেন রুম দেখিয়ে দেওয়ার জন্য। বাসার চারদিকের পরিবেশ ভালোই, আর মালিকের ব্যবহারও খুব ভালো লাগলো। আঙ্কেল একে একে সব দেখিয়ে দিল। একটা বেডরুম, পাশে রান্নাঘর, আর একটা অ্যাটাচড বাথরুম। 2 দিকে 2টা বেলকনি আছে। আঙ্কেল আমাদের ফ্রেশ ট্রেশ হতে বলে চলে গেলেন। আঙ্কেল চলে যাওয়ার পরই নূপুর আমার কাছে এসে 2 হাত দিয়ে কলার টেনে ধরলো। হারামজাদা, তুই না বলেছিলি একদম পারফেক্ট বাসা? হ্যাঁ ঠিকই তো বলছি, কেন সুন্দর না? সবই খুব ভালো, কিন্তু বেডরুম একটা কেন? আই মিন একটা খাট কেন? হাজবেন্ড ওয়াইফ তো একই সাথে ঘুমায় নাকি? থাকুক গা, কিন্তু আমরা তো আর সত্যি সত্যি জামাই বউ না। সত্যি সত্যি হলে প্রবলেম আছে? কি? না কিছু না। শোন, আর যাই হোক, আমি তোর সাথে এক রুমে একই বেডে ঘুমাতে পারবো না। তো তুই গিয়ে কিচেনে বা বাথরুমে ঘুমিয়ে পড়িস। হোয়াট? তুই গিয়ে ঘুমাগা। আমি কেন ঘুমাবো? আমার তো কোনো সমস্যা নেই। শোন, ফাজলামি করবি না। বেড যেহেতু একটাই, তুই হয় ফ্লোরে ঘুমাবি না হয় সোফাতে ঘুমাবি। আমি পারবো না, তুই ঘুমাইস। কেন পারবি না? আমি যখন বলেছি তো তোকে ঘুমাতেই হবে। কেন? কেন মানে? তুই তো বলেছিস এই 10 দিন আমার সব কথা শুনবি। তো তো মানে? আচ্ছা শুনবি না তো? আচ্ছা তাহলে আমি আঙ্কেলকে গিয়ে সব সত্যি বলে দিচ্ছি, এন্ড আমি নিজেও চলে যাব। শুনবো না বলেছি নাকি? ব্ল্যাকমেইল করিস কেন? কথা না শুনলে এরকমই করব। আচ্ছা আচ্ছা, এখন কলার ছাড়। আচ্ছা এখন রুমটা একটু পরিষ্কার কর, ধুলো জমে আছে। রুমটা নিজেদের মতো গোছাতে হবে তো। আমি একা করব নাকি? না না, আমিও তো করব। আচ্ছা তুই ওইদিকে কর, আমি এদিকে করছি। আচ্ছা। বেশ কিছুক্ষণ পর ঘর গোছানো প্রায় শেষ। ঘরের এদিক ওদিকে তাকালাম, বাহ বেশ ভালোই গুছিয়েছি। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে নূপুরের কাছে গেলাম। দেখি ও টুলে উঠে একটা ডোরবেল লাগাচ্ছে। আমি ওর কাছে দাঁড়িয়ে দেখতে লাগলাম। হঠাৎ নূপুরের কাছে একটা টিকটিকি দেখে আমি বলে উঠলাম,
ওই পেতনি, তোর কাছে টিকটিকি? কই? নূপুর এদিক সরতে গিয়ে টুল থেকে ওর পা পিছলে গেল। আমি এক হাত দিয়ে ওর কোমর আর অন্য হাত দিয়ে ওর এক হাত ধরলাম। নূপুর এক হাত দিয়ে আমার গলা জড়িয়ে ধরলো। নূপুর ভয়ে চোখ বন্ধ করে আছে। একটু পর ও আস্তে আস্তে চোখ মেলে তাকালো। তাকিয়ে দেখে আমি ওকে এভাবে ধরে ওর দিকে তাকিয়ে আছি। নূপুরও কিছুক্ষণ অবাক চোখে আমার দিকে তাকিয়ে থাকলো। তারপর হঠাৎ করে ও সোজা হয়ে উঠে আমাকে ওর থেকে ছাড়িয়ে নিল। ওই, তুই আমাকে এভাবে ধরলি কেন? আজব, আমি না ধরলে তো তুই পড়েই যেতি। পড়ে গেলে যেতাম, তাতে তোর কি? এভাবে ধরতে হবে নাকি? হ্যাঁ, পড়ে গিয়ে যদি কোমরটা ভেঙে যেত তাহলে তো আমারই চিকিৎসা করাতে হতো নাকি? তো তুই তো করবি, কারণ তুই তো আমাকে বউ করে এনেছিস। হ্যাঁ, একটা আজাইরা ঝামেলা এনেছি দেখছি। কিছু বললি? না রে মা, কিছু না। হুম। আর শোন, এভাবে তুই তুই করে বলবি না। এখন থেকে আমি তোর বর, তো আমাকে তুমি করে বলবি। কেউ শুনলে প্রবলেম হতে পারে, বুঝেছিস? এ, তুমি তুমি করে বলবি ঢং? আমি তো তোর বউ। আমি কেন তুই তুই করে বলছিস? আমাকে কেন তুই তুই করে বলছিস? আমিও তো তুমি করেই বলবো। তাহলে ঠিক আছে। এমন সময় দরজায় কেউ নক করলো। শেয়ার করুন। দরজায় নক শুনে ভেতরে আসতে বললাম। খোলাই আছে দরজা, আসতে পারেন। আন্টি এসে ঢুকলো। জি আন্টি, কোনো দরকার? হ্যাঁ, আজ তোমরা আমাদের এখানে লাঞ্চ করবে। আরে না না আন্টি, আমরা খেয়ে নেব। না না, দুপুর হয়ে গেছে তো, আর তোমরা তো মাত্রই এলে, তো এখন তো আর মনে হয় তেমন কিছু রান্না করতে পারবে না, তো দুপুরে তোমরা আমাদের সাথেই খেয়ে নিও। না না আন্টি, নূপুর রান্না করে নেবে। আমি এখন বাজারে যাব তো। কোনো কথা না বাবা, আজ দুপুরে আমাদের সাথেই খাবে, আমাদেরও ভালো লাগবে। অতপর আন্টির জোড়াজড়িতে রাজি হলাম। তোমরা গোসল টোসল সেরে নিচে খেতে চলে এসো। ঠিক আছে আন্টি। আর কোনো দরকার হলে অবশ্যই বলবে কিন্তু। আন্টি চলে গেলেন, আমিও গোসলে চলে গেলাম। আর নূপুর জামা কাপড় গোছানোতে ব্যস্ত হয়ে পড়ল। গোসল শেষ করে আমি বাথরুমের দরজা আনলক করে টান দিলাম। অনেক চেষ্টা করলাম, বাট দরজা খুলছে না। আজব, আমার দিক থেকে তো দরজা আনলক করা, তাহলে দরজা খুলছে না কেন? তাহলে নিশ্চয়ই দরজাটা বাইরে থেকে লাগানো হয়েছে। জোরে একটা চিৎকার দিলাম, নূপুর! ডাক দেওয়ার সাথে সাথে নূপুর জবাব দিল। কি গো? ওই বাইরে থেকে দরজা লক করলি কেন? কই না তো, চোরে লক করেছে মনে হয়। ব্যাককল পাইলি আমারে? চোর কোত্থেকে আসবে এখানে? চোর কোথায় থাকে আমি কি জানি? ওই কটকটি, দরজা খোল। আরে গাধা, আমি লাগাই নাই তো রে। ফাইজলামি করিস না তো, দরজা খোল। আগে বল বিকেলে আমার জন্য চকলেট আনবি। হোয়াট? চকলেটের জন্য দরজা লাগিয়েছিস তুই? যদি না আনিস? আরে তুই বললে তো আমি এমনিতেই আনবো, এতে এরকম করতে হয় নাকি? হয়তো, না হলে তো দুষ্টুমির মজা পাওয়া যায় না। ধ্যাত পাগলি একটা। আর তুই পাগল। ওই আমাদের না তুমি তুমি করে কথা বলার কথা ছিল। এ হে রে, ভুলেই গেছিলাম। এখন থেকে মনে থাকে যেন। আচ্ছা দরজা খুলো তো। সত্যি চকলেট আনবি তো? কি? সরি, আনবে তো? হ্যাঁ মা, আনবো তো। ওই, আমি তোমার মা কখন হলাম? ওইটা তো এমনি বলে ফেললাম। না, বলবা না। বউ না আমি তোমার? ও হ্যাঁ, তাই তো। এখন যাও তো, লক্ষ্মী বউয়ের মতো আমার জামা কাপড়গুলো কেচে আসো তো, যাও যাও। আমি কেন? তুমি করো গা। আমি কেন? তুমি আছো তো। এতদিন তো নিজেরটা নিজেই করতে, তাহলে আজকে আমি কেন করব? কারণ এতদিন বউ ছিল না, আর এখন বউ আছে। 10 দিনের জন্যই তো। 10 দিন তো কি হয়েছে? 10 মিনিট হোক বা 10 বছর, বউ তো বউই। না। বেশি বেশি কথা না বলে এখন কাজটা করে এসো তো, না হলে বিকেলে চকলেট আনবো না। চুল মুছতে মুছতে ওখান থেকে চলে এলো। ওই মানে কি? যাও যাও, না হলে মিস হয়ে যাবে কিন্তু। শয়তান। নূপুর রাগে ফুলতে ফুলতে বাথরুমে ঢুকে কাপড় কাচতে লাগলো। আমি উকি দিয়ে এসব দেখছিলাম আর লুকিয়ে লুকিয়ে হাসছিলাম। একটু পর নূপুরকে দেখলাম কাপড় ধুয়ে নিয়ে বাইরে যাচ্ছে। বুঝলাম ছাদে যাচ্ছে, তবু জিজ্ঞেস করলাম, এই কই যাস? তো শ্বশুর বাড়ি যাচ্ছি। আমি একটু হাসলাম ওর কথা শুনে। এত তাড়াতাড়ি নিজের বাড়ি চলে যাবি? নূপুর কিছু না বলে চলে গেল। আমিও আস্তে আস্তে ওর পেছনে পেছনে ছাদে গেলাম। ওয়াও, কত সুন্দর ছাদ, বেশ খোলামেলা।
ছাদের পাশে অনেক টব আর তাতে নানা রকমের সুন্দর সুন্দর কিউট কিউট গাছ লাগানো। চারদিকটা খুব ভালো করে দেখে নিলাম। খুব ভালো লাগলো ছাদটা। খুব ভালো সময় কাটানো যাবে এখানে। আমি যে ছাদে এসেছি নূপুর বোধহয় টের পায়নি। ওকে দেখলাম কাপড় শুকোতে দিচ্ছে। ইস, ওর কাপড় মেলে দেওয়ার ভঙ্গি দেখে বুঝতে পারলাম খুব রেগে আছে। আমার উপর করা সব রাগ ও এখন ওই কাপড়গুলোর উপর দিয়ে যাচ্ছে। হি হি হি, মজাই লাগছে। আমি পেছন থেকে ওর চুলে টান দিয়ে ওর সামনে চলে গেলাম। নূপুর পেছনে তাকিয়ে কাউকে দেখতে পেল না। তারপর আবার ঘুরে সামনে তাকাতেই আমি ভৌ করে উঠলাম। নূপুর চমকে গিয়ে আমাকে কাপড় দিয়ে মারতে শুরু করলো। ইস, শয়তান একটা। আউ আউ লাগছে তো পেদনি। লাগুক। আরে ভিজা কাপড় দিয়ে মারলে সত্যিই লাগে। লাগুক তোর, আরো বেশি বেশি করে লাগুক। হারামি কোথাকার। ইস, বরকে এত মারতে নেই। বরের নিকুচি করি। হি হি, এসব ছাড়া আর কি পারিস তুই? অনেক কিছু। বললাম তুমি তুমি করে বলতে, সেটাও তো পারিস না। তুই যেন পারিস আর কি। তুই 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 করিস, তাই আমিও করি। শোন, তুই এমনটা করস। ভালো হইছে। আর শোন, আমি তোকে তুমি তুমি করে বলতে পারবো না, তুই তুই করেই বলবো। হ্যাঁ বলিস। আর তোমার নানা নানি শুনলে কি প্যারাই পড়ো বুঝিস নে। কিসের নানা নানি? মালিকের কথা বললাম। ছ্যাৎ, একটা বললেই হলো। ধ্যাত করিস না, সিরিয়াসলি বললাম। 10টা দিন কষ্ট করে তুমি তুমি ডাক, তা না হলে কিন্তু। হইছে হইছে, বুঝছি। আর লেকচার দিতে হবে না। কি বুঝলি? তোর পাঁচ পরাণ বুঝলাম। কিসের 5 পরাণ? একটাই প্রাণ আমার। ধুর ছাগল, শর্ত। আমাকে সারিয়ে দিয়ে নূপুর নিচে চলে গেল। আমিও একটু পর নিচে চলে গেলাম। তারপর আমি আর নূপুর একসাথে মালিক আঙ্কেলের বাসায় গিয়ে খেতে গেলাম। খেতে খেতে অনেক কথাই বলা হলো। সেই একটা সময় কাটলো ভদ্র দম্পতির সাথে। খাওয়া দাওয়া শেষ করে আরও কিছুক্ষণ গল্পগুজব করে আমি আর নূপুর আমাদের রুমে চলে এলাম। রুমে এসে নূপুর বিছানায় শুয়ে পড়ল। হৃদু রে, এখন তো চোখ বন্ধ করলেই ঘুম চলে আসবে। ইস রে, তোকে দেখে আমারও ঘুমাতে ইচ্ছে করছে। তো ঘুমা না, কে নিষেধ করেছে? আমার একটা কাজ আছে রে, এখনই বাইরে যেতে হবে। ও আচ্ছা, যা তাহলে। যাই। হুম, যাই বলতে নেই, বল আসি। আচ্ছা আসি। হুম দরজাটা ভেতর থেকে লক করে নাও। করছি। টাটা পেতনি। ওকে ভূত, টাটা। আমি একটা হাসি দিয়ে বাইরে বেরিয়ে গেলাম। রাত 9টার দিকে বাসায় ফিরলাম। দরজায় নক করতেই নূপুর দরজা খুললো। এত দেরি হলো কেন? কই দেরি হলো, আমার কাজটা শেষ করে বাজার টাজার করে ফিরলাম। এতটুকু সময় তো লাগারই কথা। এতটুকু সময়? দেখ 9টা বাজে। তো কি হয়েছে? তোর মাথা হইছে। আচ্ছা নে নে, বাজার করে নিয়ে আসছি, যা তাড়াতাড়ি রান্নাটা করে ফেলগা। ওই আমি রান্না করতে পারি না। হোয়াট? রান্না করতে পারিস না মানে? পারি না মানে পারি না, তুই কর রান্না। আমি করব মানে? তুই করবি মানে তুই করবি। বসে থাক, আমি রান্না পারি না। মেসে কিভাবে খাওয়া দাওয়া করতি তাহলে? আমি কি নিজে রান্না করতাম নাকি কাজের বুয়া করে দিত? তো এখনো কাজের বুয়াকে বল। এখানে কাজের বুয়াই কই পাবো, আর বউ থাকতে রান্না নিয়ে চিন্তা কিসের? তোর বউ রান্না করতে পারে না? এত বড় মেয়ে হয়েছিস আর রান্না পারিস না? তুইও তো বড় হয়েছিস, তুই কেন পারিস না? দেখ, তোকে বউ করে তো আমার কোনো লাভই হলো না। আমি কি তোকে বলেছিলাম আমাকে বউ কর বউ কর? নিজেই তো এমন করলি। তুই আগে বলিসনি কেন যে তুই রান্না করতে পারিস না? আজব, আমি কেন বলবো? তুই তো জিজ্ঞেস করিসনি। OMG, বলে কি? ইস, এখন রাতের খাবারে কি হবে? কি আর হবে, রাতের খাওয়া বন্ধ আজ। OMG, বলে কি এই মেয়ে? খাওয়া বন্ধ মানে আজ রাতে কি সত্যি তাহলে উদর ভোজন স্থগিত? কথাটা শুনে আমার পেটে কেমন যেন একটা গোলযোগ শুরু হয়ে গেল। রাতে খাওয়া হবে না শুনে পেটটা কামড় দিয়ে উঠল। ওই খাওয়া বন্ধ মানে? বন্ধ মানে বন্ধ। কেন? কেন মানে তুই আমি কেউই রান্না জানি না, তাহলে তো রাতে রান্না হবে না, সো খাওয়া বন্ধ। কিছু তো করো প্লিজ। আচ্ছা শোন, বাসায় না হয় রান্না হলোই না, কিন্তু বাইরে তো খাওয়াই যায়। মানে? কি আর মানে, চল রেস্তোরাঁয় গিয়ে খেয়ে নেব। কি কপাল আমার, বাসায় বউ থেকেও বাইরে গিয়ে খেতে হবে।
ইস, কত শখ করে বাজার এনেছিলাম, সেই শখে তুই তালা মেরে দিলি। ওই আমাকে বলে বাজার এনেছিলি কি? আমাকে দোষ দিচ্ছিস কেন? আমি বলেছিলাম নাকি বাজার আনতে? বুঝছি মা, বুঝছি। তোর সাথে কথাই পারা যাবে না। এখন বাইরেই চল, কি আর করব। হ্যাঁ দাঁড়া, আমি রেডি হয়ে আসি। আমিও হাত মুখ ধুয়ে আসি। ঠিক আছে। রাতে আমি আর নুপুর রেস্তোরাঁতে ডিনার সেরে আসলাম। রেস্তোরাঁ থেকে বেরিয়ে এদিক সেদিক অনেক ঘোরাঘুরি করেছি দুজন। নতুন জায়গায় ঘোরাঘুরি করতে খুব ভালোই লাগছিল। রাত 11:30টার দিকে বাসায় ফিরলাম। আমার খুব ঘুম পাচ্ছে রে। নুপুর চোখ বড় বড় করে বিপরীত দিকে ঘুরে গেল। ওই কি করছিস? চেঞ্জ করছি। তারপর চোখ হাত দিয়ে ঢেকে দিল। ওই তুই আমার সামনে শার্ট চেঞ্জ করবি না। আজব, প্রবলেম কি তোর? তুই খালি গায়ে আমার সামনে থাকবি না। হোয়াট দা হলো কি তোর? আমার কেমন জানি লাগবে, থাকবি না বললাম, ব্যাস। কি আর চেঞ্জ করছে, আমি আর লজ্জা লাগে তোর? কারণ তুই আমার সামনে চেঞ্জ করছিস। তাহলে তুই এখান থেকে চলে গেলেই তো হয়। তুই যা এখান থেকে। কই যাব? বাথরুমে যা। এতটুকুর একটা শার্ট চেঞ্জ করার জন্য বাথরুমে যাব? হ্যাঁ যা, তোর লজ্জা নাই? আজব, আমি তো বাসায় বা মেসে এইভাবেই কথাটা সম্পূর্ণ করতে পারলাম না। এই শোন, এটা তোর বাসা বা মেস না, তো তুই এখানে খালি গায়ে থাকবি না। ইস, আমার খুব গরম লাগছে। লাগুক, ওই একটা মেয়ের সামনে এভাবে থাকতে তোর লজ্জা লাগে না? তুই দেখছিস সত্যিই আজব। তুই আজব। যা এখান থেকে, গিয়ে চেঞ্জ কর, আর খালি গায়ে আসবি না, কিছু একটা পরে আসবি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, এখান থেকে চোখ খোল। তুই যা আগে। কিছুক্ষণ পর একটা পাতলা স্যান্ডো গেঞ্জি পরে বের হলাম। এই তো ঠিক আছে। পেতনি। ভূত, ঘুমা এখন। ঘুমাবো। ওই তুই বেডের দিকে আসছিস কেন? ঘুমাবো তাই। ওই তুই বেডে ঘুমাবি নাকি? যা গিয়ে সোফায় ঘুমা। এত বড় খাটে তুই একা ঘুমাবি? হ্যাঁ ঘুমাবো, যা তুই সোফায় যা। আমরা তো শেয়ার করে করে ঘুমাতে পারি নাকি? কি বললি? ওই তোকে না বললাম সোফায় যেতে, যা, না হলে কিন্তু। শুরু হয়ে গেল ব্ল্যাকমেইল। যাচ্ছি। হ্যাঁ যা। আমি গিয়ে সোফায় শুয়ে পড়লাম, আর নুপুর সারা বিছানা একাই দখল করে ঘুমাচ্ছে। হৃদু, কি? তুই না খুব ভালো ছেলে। কি করতে হবে বল? লাইটটা বন্ধ কর আর ডিম লাইটটা জ্বালিয়ে দে। নিজে কর না। তোকে না ভালো ছেলে বললাম। জানি তো, কাজের সময় আমি ভালো ছেলে হয়ে যাই, আর এমনিতে গরু ছাগল ভূত ব্লা ব্লা। ধ্যাত, এমন বলিস কেন? যা, যা না, বন্ধ কর। লাইটটা বন্ধ করে শুয়ে পড়তে যাচ্ছিলাম, এমন সময় নুপুর চিৎকার করে উঠল। ওই ডিম লাইটটা জ্বালা। আমার ভয় করছে, আমার ভয় করে। ভিতর ডিম একটা। কিছু বললি নাকি? না, কিছু না। হৃদু, মা, জানি আমি ভালো ছেলে, এখন বলে দে আমার কি দরকার। আসলে আমার না একা একা ঘুমাতে ভয় করে। ও আচ্ছা, আমি এসে শুয়ে পড়ছি তোর কাছে। চুপ, কি বললি আগে শোন। আচ্ছা বল। বলছিলাম তুই সোফা থেকে আমার দিকে নজর রাখবি, কেমন? আচ্ছা, তুই হোস্টেলে কিভাবে ঘুমাতি বলতো? আমার এক ফ্রেন্ডের সাথে। ছেলে না মেয়ে? আজব, অবশ্যই মেয়ে। আচ্ছা আচ্ছা, এখন ঘুমা। তুই আমার দিকে ফিরে ঘুমাবি কিন্তু। আচ্ছা ঠিক আছে বাবা। গুড নাইট। গুড নাইট। নুপুর চোখ বন্ধ করে তারপর শুয়ে পড়লো, আর আমি এসব কথা মনে করে মনে মনে হাসছিলাম। হিহি, কি ভীতু একটা মেয়ে, পাগলি একটা। তারপর আমিও নুপুরকে দেখতে দেখতে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি নুপুর তখনও ঘুমাচ্ছে। আমি সোফা থেকেই ওকে দেখতে লাগলাম। ইস, একদম বাচ্চা বাচ্চা লাগছে, কি ইনোসেন্ট চেহারা। ওকে দেখে আমি একা একাই হাসছিলাম। হাসতে হাসতে আমি ঘড়ির দিকে তাকালাম। ঘড়ির দিকে তাকিয়ে আমার হাসি ফুরুত। হায় হায়, আমার তো আজ অফিস আছে, মনেই নেই। খুব তাড়াতাড়ি তৈরি হতে হবে, না হলে দেরি হয়ে যাবে। দৌড়ে বাথরুমে গেলাম, গিয়ে দ্রুত ব্রাশ করে ফ্রেশ হয়ে বের হলাম। বেরিয়ে দেখি নুপুর উঠে বিছানাও গুছিয়ে ফেলেছে। উঠে পড়েছিস? হ্যাঁ দেখলাম, তুই তাড়াহুড়ো করছিস, কি হয়েছে? আরে আর বলিস না, অফিস আছে আজ। সে কি, গত রাতে বলিসনি কেন? আমার খেয়াল নাই রে। আমারও তো নাই। আচ্ছা, এখন তাড়াতাড়ি রেডি হই। আমিও ফ্রেশ হয়ে আসি।
হুম, আমি রেডি হয়ে ব্যাগ হাতে নিয়ে চলে যাচ্ছিলাম। কি রে, খেয়ে যাবি না? না রে, দেরি হয়ে যাবে। আর কিছু তো নেইও খাওয়ার মতো, মাত্রই তো উঠলাম আমরা। উফ, তুই কাল রাতে একটাবার তো বলতে পারতি। সত্যি মনে ছিল না রে। আচ্ছা তুই একটু বস, আমি কিছু একটা রেডি করে দিচ্ছি। না না, লেট হয়ে যাবে, আমি যাই এখন। না খেয়ে চলে যাবি? একটু বস না। বসার সময় নেই, আর আমি জল খেয়েছি। জল খেয়ে হয়ে গেল তোর? হলো, আমি যাই এখন, তুই খেয়ে নিস কিন্তু। আর তুই? আমি বাইরে কিছু খেয়ে নিব নে। সত্যি খাবি তো? আচ্ছা। হুম। বেরিয়ে যাচ্ছিলাম এমন সময় নূপুর আবার ডাক দিল। ওই শোন। হ্যাঁ বল। নূপুর আমার সামনে এসে দাঁড়ালো। চোখ বন্ধ কর। ইস, এখন কোনো দুষ্টামি না নূপুর, আমি অফিস থেকে আসি তারপর। আরে দুষ্টুমি না, তুই জাস্ট একটু চোখটা বন্ধ কর। চোখ বন্ধ করার নূপুর আমার ডান গালে ধরে বাম গালে একটা চুমু দিল। আমার গালে নূপুরের ঠোঁটের ছোঁয়া পেয়ে আমি চমকে উঠলাম। আমি তাড়াতাড়ি চোখ খুলে নূপুরের দিকে তাকালাম, অবাক হয়ে একটা হাসি দিলাম। এটা কি হলো? বরকে আদর খাওয়ালাম। হা হা হা, আরেকটু দিলে ভালো হইতো, পেট ভরে নাই। থুর, এটাই আবার পেট ভরে নাকি? ওই অফিসে গিয়ে খেয়ে নিস কিন্তু। জানি না, বাট মন ভরে শিওর। থাক, আমি তো এটা এমনি দিলাম। জাস্ট এমনি? হুম। ও, ওই তোর না অফিসের দেরি হচ্ছে? এখন হচ্ছে না। হ্যাঁ, এতক্ষণ তো দাঁড়ানোরও সময় ছিল না। এখন আছে। দেখি, যা যা। আমাকে জোর করে ঠেলে ঠেলে বের করে দিয়ে, আরে বাবা যাচ্ছি তো। খেয়ে নিস কিন্তু, বারবার বলছি। তুইও। হুম। দরজাটা লক করে দিস ভেতর থেকে। আচ্ছা বাবা, তুই যা এখন। টাটা। বাই। আমি নিজে নিজেই হাসতে হাসতে বের হলাম বাসা থেকে। যাই হোক, অফিস যেতে দেরি হয়নি। অফিসে লাঞ্চ টাইমের আগে নূপুরের কল এলো। হ্যাঁ নূপুর বল। কি করছিস? আর কি, তোর সাথে ফোনে কথা বলছি। তুই? আমিও। খেয়েছিলি কিছু? হেরে কিছু তো খাইনি। নূপুর বারবার কি বলেছিল কিছু খেয়ে নিতে, এখন কি বলি? ওই কি হলো, খেয়েছিস? হ্যাঁ হ্যাঁ, খেয়েছিই তো। মিথ্যা বললাম? শয়তান কোথাকার, মিথ্যা বলছিস কেন? কই মিথ্যা বললাম? চুপ কর, তোর কথা শুনেই বুঝতে পারি আমি। কাছে থাকলে তোর চোখ দেখেই বুঝে ফেলতাম। কিভাবে বুঝিস? জানি না। তুই খেয়েছিস? কিন্তু তুই খাসনি কেন? না, আসলে সময় পাইনি, আর তুই তো একটা জিনিস খাইয়ে দিয়েছিলি। আর খাওয়াবো না। কেন? কেন মানে? খাওয়াবি খাওয়াবি খাওয়াবি, 100 বার খাওয়াবি, 1000 বার খাওয়াবি, আনলিমিটেড বার খাওয়াবি। কেন খাওয়াবো? বউ না তুই আমার? হ্যাঁ, বউ না তুই আমার? মাত্র 10 দিনের। হোক গা, বউ তো বউই। হইছে, এখন বল তোর লাঞ্চ টাইম কখন? এই তো আর 20 মিনিট পর। আচ্ছা, কিছু খেয়ে নিবি কিন্তু তখন, না হলে কিন্তু। আচ্ছা বুঝছি, ব্ল্যাকমেইল করবি। হুম। আচ্ছা রে, এখন রাখি, একজন ক্লায়েন্ট অপেক্ষা করছে। ওকে, বাই। বেশ কিছুক্ষণ পর লাঞ্চ সেরে মাত্র একটু চেয়ারে হেলান দিয়েছি, নূপুর আবার ফোন করলো। ওই খেয়েছিস? হ্যাঁ রে হ্যাঁ। সত্যি তো? একদম পাক্কাওয়ালা সত্যি। কি খেয়েছিস? পরোটার ডিম ভাজি। আর কিছু না? না, তুই খেয়েছিস দুপুরে? না, খাবো এখন। আচ্ছা তাড়াতাড়ি খেয়ে নে। অফিস থেকে কখন ফিরবি? কেন? আরে বল না। যখন ফিরি তখনই তো। ও। হুম। আচ্ছা রাখি এখন। আচ্ছা। রাখি ছাগল। সে কি, ছাগল রেখে কি করবি? ছাগল পালনের শখ জাগলো নাকি? থাক, আমি তোকে বললাম তুই থাকতে আর দ্বিতীয় কোনো ছাগলের দরকার নেই আমার। আচ্ছা ছাগল নিয়ে রাখ। একটা হাসি দিয়ে ফোনটা রেখে দিলাম। ফোনটা রেখে দিয়ে চেয়ারে হেলান দিয়ে নূপুরের কথা ভাবতে লাগলাম, স্পেশালি সকালের কিসটার কথা। এটার কথা ভাবছি আর মনে মনে হাসছি। কেমন কেমন জানি লাগছে। অবশ্য এই প্রথম কোনো মেয়ের আদুরে স্পর্শ পেলাম। এমন এমন ফিলিংস হওয়ারই কথা। তারপর
আবার কাজে মন দিলাম। অফিসের কাজ শেষ করে রাসেল ভাইয়ের সাথে কথা বলতে বলতে বের হলাম। তো ভাই শুনলাম আপনার নাকি ট্রান্সফার হয়েছে। হুম, কোথায়? সিলেটে। আরে বাহ, নিজের শহরে? জি ভাই। তো যাচ্ছেন কবে? এই তো আর 6-7 দিন পর। ও, ওখানে কি আমাদের খবর টবর নিয়েন কিন্তু। অবশ্যই ভাই। এখন বাসায় তো যাচ্ছেন নাকি? হ্যাঁ ভাই, বাট তার আগে একটু গিফট শপে যাব। কেন? এই তো একটা জিনিস কেনার ছিল। কি জিনিস? দেখি কি কেনা যায়। জিএফ এর জন্য নাকি ভাই? কি যে বলেন ভাই। আরে হয় হয়, এতে হাসার কি। আচ্ছা আমি যাই, দেরি হয়ে গেল। আচ্ছা ভাই, তারপর আমি একটা গিফট শপে গেলাম। গিয়ে বেশ কিউট দেখে বড় মতো একটা টেডি বিয়ার কিনলাম। কিনে বাসায় ফিরলাম। বাসার গেটের ভিতর ঢুকতেই নিঃশ্বাস নিয়ে দেখি, আহ, কত সুইট স্মেল আসছে রান্না থেকে। নিশ্চয়ই মালিকের বাসায় আজ স্পেশাল কিছু রান্না হচ্ছে। ইস, আমাদের মনে হয় আজও বাইরেই খেতে হবে। শুধু আজ না, প্রতিদিন। যাই হোক, উপরে উঠে আমাদের রুমের দরজা নক করতে গিয়ে দেখি দরজা খোলাই আছে। দরজা ঠেলে ভেতরে ঢুকলাম। ঘরে ঢুকতেই রান্নার সেই সুন্দর স্মেলটা আরো বেশি করে পেলাম যেন। এদিক সেদিক তাকালাম, কিন্তু নূপুরকে তো দেখতে পাচ্ছি না। ভেবেছিলাম নূপুরকে টেডিটা সারপ্রাইজ দেব, কিন্তু নূপুর কই? রান্নাঘরে কিছু একটা আওয়াজ পেলাম। ও, তাহলে নূপুর হয়তো রান্নাঘরেই আছে। চুপি চুপি টেডিটাকে রেখে আমি রান্নাঘরে গেলাম। রান্নাঘরে গিয়ে তো আমি নিজেই সারপ্রাইজড হয়ে গেলাম। নূপুর খুব সুন্দর করে আজকে শাড়ি পরেছে। উফ, নূপুরকে দেখতে এত সুন্দর লাগছে কি বলবো। আর রান্নাঘরে এত সুস্বাদু খাবার দেখেই তো জিভে জল চলে আসে। যাক, তাহলে আজ রাতে বেশ তৃপ্তি করে খাওয়া যাবে। আমি খাবারগুলোর কাছে গিয়ে দেখতে দেখতে বললাম, ও এম জি, এত সব আইটেম কে রান্না করলো? তোর বউ। ওয়াও, কত সুন্দর স্মেল আসছে রে। কে রাঁধলো দেখতে হবে না? হ্যাঁ, এই তুই না বলেছিলি রান্না করতে জানিস না? মিথ্যে বলেছিলাম বাইরের খাওয়ার জন্য। সত্যি তুই রান্না করেছিস তো, নাকি অন্য কিছু? আমি রে বাবা, ভাবলাম তোকে সারপ্রাইজ দেবো তাই। ও, তুই রেঁধেছিস? তার মানে দুনিয়ার বাজে রান্না খেতে হবে আজ। কি বললি? শয়তান, যা, তোর খাওয়া লাগবে না। আরে আরে, কেন? বাজে খাবার খেতে হবে না তোর। যা, বাইরের খাবার খেয়ে আয়। না না, বাড়ির বউয়ের রান্না রেখে কি বাইরে খাওয়া যায়? বাজে হোক বা মহা বাজে, খেতে তো হবেই। যা, সর, তোর খেতে হবে না। ও লে লে লে, আমার বউটা লাগ করলে কেন? যা, রাধে খেতে দেখাতে হবে না। আচ্ছা শোন না, শাড়িটাও কি সারপ্রাইজ দেওয়ার জন্য? কেন, তুই কি এতেও সারপ্রাইজড হয়েছিস নাকি? হুম। আসলে আমি তো শাড়ি পরি না, তো আন্টি বলছিল বউকে শাড়ি ছাড়া মানায় না, তাই ভাবলাম কয়েকদিনই তো পরে নি। ও, ভালোই করেছিস। তোকে এখন একদম বউ বউ লাগছে। আও লাগছে। হি হি। শয়তানি করলে কিন্তু তোর খাওয়া বাদ। না না, এই খাবারগুলো থেকে বঞ্চিত করিস না। আমার কথা না শুনলে বঞ্চিত করবই। ধ্যাত, তোর শুধু ব্ল্যাকমেইল। আচ্ছা, রান্না শেষ হয়নি? না। তাড়াতাড়ি কর না, খাবার দেখে আর সুগন্ধই তো ক্ষুধাটা আরো বেশি বেড়ে গেল। তাই? হুম, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। ওই না, তুই গিয়ে হাত মুখ ধুয়ে আয়। হুম, যাবো তো। হ্যাঁ, যা। আচ্ছা, তার আগে তুই একটু রুমে চল তো। কেন? আরে চল না। আচ্ছা আচ্ছা, যাচ্ছি। চল। কেন বলবি তো? যা, আগে জিজ্ঞেস করতে
জিজ্ঞেস করতে করতে রুমে এলো। রুমে গিয়েই ওর টেডিটার দিকে নজর পড়ল। ওয়াও, এত কিউট টেডি বিয়ার। দৌড়ে গিয়ে নূপুর টেডিটাকে কোলে নিয়ে জড়িয়ে ধরল। ভালো লেগেছে? অনেক। এটার তো মনে হয় শ্বাসকষ্ট হচ্ছে যে শক্তে ধরেছিস। না, আচ্ছা তুই কিভাবে জানলি আমার টেডি ভালো লাগে? তোর কি ভালো লাগে সেটা আমি জানবো না তো কে জানবে? ভালোই করেছিস। হ্যাঁ, এখন এটাকে নিয়ে রাতে ঘুমাবি, আর একা একা লাগবে না। আচ্ছা এখন যা, গিয়ে তাড়াতাড়ি রান্না কর। তুইও গিয়ে ফ্রেশ হ। হ্যাঁ, যাচ্ছি। তারপর নূপুর আবার রান্নাঘরে চলে গেল, আর আমি ফ্রেশ হতে গেলাম। আমি ফ্রেশ হয়ে একটু শুয়ে আছি, একটু পর নূপুর ডাক দিল। ওই ঋতু, খেতে আয়। হয়ে গেছে? হ্যাঁ আয়। আসছি। খেতে গিয়ে তো আমার পেটে যেমন আরো বেশি ইঁদুর দৌড়াতে লাগলো। উফ, এত ভালো ভালো আইটেম দেখেই হামলে পড়তে ইচ্ছে করছে। ওই তুই এসব রান্না কোত্থেকে শিখলি রে? মায়ের কাছ থেকে। তো আগে কখনো রান্না করে খাওয়াসনি কেন? দরকার পড়েনি তাই। দূর, খাওয়ার জন্য আবার কোনো দরকার লাগেনি? লাগে। ভালোই হলো। কি? এই কয়েকদিন ফ্রিতে বেশ ভালো ভালো খাবার পাওয়া যাবে। হি হি হি। তুই তো শুধু ফ্রি পাওয়ার চিন্তা করিস। হ, ফ্রিতে 10 দিনের জন্য বউও পেয়ে গেছি। হ্যাঁ? দেখ, আচ্ছা দে, তাড়াতাড়ি খেতে দে, আর তর সইছে না। তুই তো দেখছি বড্ড পেটুক। পেটুকের কি হলো এতে? এরকম বাসার রান্না করা খাবার সেই কবে খেয়েছিলাম, না হলে তো মেজবা বুয়া রান্না খেতে হতো। এসবে কি আর স্বাদ মেটে? বাসার খাবারের ব্যাপার স্যাপারই আলাদা। আচ্ছা আচ্ছা বুঝলাম, এখন খেয়ে নে। রাতে বেশ ভালো করেই খাওয়া দাওয়া হলো। আহ, নূপুর যে এত ভালো রান্না করতে পারে আগে জানা ছিল না। রাতে ঘুমাতে যাওয়ার সময় ঋতু রে, টেডিটা যে কি কিউট, তোকে যে কি বলবো। কে এনেছে দেখতে হবে তো। হ্যাঁ, থাম থাম, সুযোগ পেলেই নিজের প্রশংসা শুরু করে দিস। হি হি হি, নে এখন ঘুমা। হ্যাঁ, তুইও ঘুমা। হুম। আর শোন, আমার দিকে খেয়াল রাখতে ভুলিস না। কেন? আজ তো এই টেডিটা আছে তোর সাথে। ধ্যাৎ, এটা কি আমার খেয়াল রাখতে পারবে? ও, শুধু ফাঁকি দেওয়ার চিন্তা। কিসের ফাঁকি? কিছু না, দেখি শুয়ে পড় আর আমার দিকে। হ্যাঁ, বুঝেছি বুঝেছি। গুড নাইট। হুম। নূপুর টেডিটাকে শক্ত করে জড়িয়ে ধরে হাসি মুখে চোখ বুজে শুয়ে পড়ল। আমিও ডিম লাইটটা অন করে সোফায় গিয়ে ঘুমিয়ে পড়লাম। কিরে, খেয়াল আমার দিক থেকে ফিরে শুয়েছিস তো? হরে মা, ঘুমাতই। হুম। মাঝরাতে হঠাৎ কিছু শুনে ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর টের পেলাম বাইরে বাজ পড়ছে, বৃষ্টি হবে শিওর। হ্যাঁ ঋতু। কি রে, জেগে কেন? ওই আমার না ঘুম আসছে না। কেন, কি হয়েছে? নূপুর আমি দুজনেই ঘুম ঘুম সুরে কথা বলছি। আমার ভয় করছে, বাইরে দেখ বড় বড় বাজ পড়ছে, কারেন্টও নেই। কানে তুলো দিয়ে ঘুমিয়ে পড়। এই তুই খাটে এসে ঘুমা না। তোর কাছে? আমি এক পাশে, তুই এক পাশে ঘুমাবি, আমি এক পাশে ঘুমাবো, মাঝখানে টেডি। দেখি, ফাইজলামি না করে ঘুমাতো। এই সিরিয়াসলি ভয় করছে, প্লিজ তুই এখানে এসে ঘুমা। বেশি কথা না বলে ঘুমাতো। তোর পায়ে ধরি, এখানে এসে ঘুমাই যা। সেদিন কেন ঘুমাতে দিসনি? ওই শুধু আজকেই, প্লিজ ভাই, এখানে এসে ঘুমা। ভাই ডাকটা শুনে আমি ঘুম ছেড়ে সোফা থেকে লাফ দিয়ে উঠে পড়লাম। ওই ওই, ভাই ডাকবি না একদম। তাহলে ঘুমা এখানে। ঘুমাচ্ছি। আমি নূপুরের পাশে শুয়ে পড়লাম। বাইরে বৃষ্টি পড়ছে। হঠাৎ আচমকা একটা জোরে বাজ পড়ল। নূপুর একটা চিৎকার দিয়ে টেডিকে সরিয়ে দিয়ে আমাকে জড়িয়ে ধরল। হঠাৎ করে এভাবে জড়িয়ে ধরায় আমি একদম চমকে উঠলাম। নূপুরের মুখের দিকে তাকিয়ে দেখি ও ভয়ে চোখ বন্ধ করে আছে, আর ওর চোখের পাতাগুলো খুব কাঁপছে।
বাইরে আবার একটা বাজে শব্দ হলো। নূপুর এবার আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। একদম গুটিসুটি হয়ে নূপুর আমার বুকের মধ্যে লুকিয়ে গেল। চোখ বন্ধ করেই নূপুর কাঁপা কাঁপা গলায় বলল, হৃদু ভয় করতেছে। আরে এসব কিচ্ছু না, আমি আছি তো, তুই ঘুমা। নূপুর আমাকে আরেকটু ভালো করে জড়িয়ে ধরলো। এবার আমিও নূপুরকে এক হাত দিয়ে এক পাশ থেকে জড়িয়ে ধরলাম, অন্য হাত দিয়ে নূপুরের মাথায় হাত বুলিয়ে দিলাম। কিছুক্ষণের মধ্যেই নূপুর ঘুমিয়ে পড়ল। ওর ঘুমন্ত চেহারাটা দেখে আবার আমি হাসি পেয়ে গেল। ইস, সত্যি পিচ্চিদের মতো কিছু একটা তো আছে নূপুরের মধ্যে, যা এতদিন আমি খেয়াল করিনি। আর এটাই এখন আমার বারবার ফিল করতে ভালো লাগে। আমিও নূপুরকে দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়লাম টের পাইনি। পরদিন সকালে নূপুরের ডাকে ঘুম ভাঙলো। ওই হৃদু উঠ না, হুম এই অফিস আছে না তোর? হুম আছে তো। তাহলে ওঠ না, না হলে দেরি হয়ে যাবে তো। তারপর তো না খেয়েই তাড়াহুড়ো করে চলে যাবি। আচ্ছা, উঠছি তো। তাড়াতাড়ি। ঘুম ঘুম চোখে নূপুরের দিকে তাকালাম। দেখলাম নূপুর গোসল করে এসেছে, টাওয়েল দিয়ে ওর ভেজা চুল মুছছে। তার উপর শাড়ি পরে তো ওকে একদম পরি লাগছে। এই নূপুর, শোন না, কি? তুই আর শাড়ি পরবি না? কেন? শাড়ি পরলে তোকে একদম আমার বউ বউ লাগে। হ্যাঁ, লাগাই তো উচিত। কিন্তু আমি যে তোর প্রেমে পড়ে যাই। কি? না না, কিছু না তো। এহেরে, ঘুমের ঘোরে কি বলছি এসব? না, কিছু বললি মনে হলো। ওই তো বললাম। কি বললি? ওই তো। ওই তো কি? কি বলবো ভাবছিলাম, তোকে একদম ঠাকুরমার ঝুলির শাকচুন্নিটার মতো লাগছে। কি? ওই তুই নিজে কি রে? ঠাকুমার ঝুলির হামদো ভূত তুই? তুই পেতনি, শাকচুন্নি সব। তাহলে শাকচুনির দিকে এভাবে হা করে তাকিয়েছিস কেন? জীবনে তোর মতো শাকচুন্নি দেখিনি তো, তাই। হৃদুর বাচ্চা। আহা, বাচ্চা আসবে কোথা থেকে? কিছু তো করলামই না। হারাম জাদা, আজ তোর একদিন কি আমার একদিন। আউচ। সকাল সকাল কি দুষ্টুমি শুরু করেছিস? হ্যাঁ, তোর না অফিস আছে? দেখি তাড়াতাড়ি উঠে অফিস যা। রূপুর স্যার, কি বলিস? উঠে অফিস চলে যাব? ফ্রেশ ট্রেশ হব না? ধ্যাৎ, তুই শুধু ভুল ধরিস। যা ইচ্ছা করগা। আরে উঠছি উঠছি। হুম। নূপুর দেখলাম রান্নাঘরে চলে গেল। আমিও উঠে ফ্রেশ হতে গেলাম। আমি ফ্রেশ হয়ে এসে রেডি হচ্ছিলাম। এ নূপুর আমারটাই কই? ওই তো ওইখানে। ওইখানে কোনখানে? আরে ওই তো। আজব, কোথায়? নাম বলবি তো? দাঁড়া, আমি আসছি। তাড়াতাড়ি আয়। একটু পর নে তোর টাই। পেছন ফিরে দেখি নূপুর টাই হাতে দাঁড়িয়ে আছে। হ্যাঁ দে। হুম। নূপুর চলে যাচ্ছিল। এমন সময় একটু দুষ্টামি করতে ইচ্ছে হলো। আমি নূপুরকে পেছন থেকে ডাক দিলাম, এই নূপুর, কি? একটা হেল্প কর না। হ্যাঁ বল। আমি না টাইয়ের লুপটা ভুলে গেছি, তো তুই যদি টাইটা। বেঁধে দিতে হবে তো? হ্যাঁ। আমার অনেক কাজ আছে, তো আমি পারবো না। আরে দে না, এমন করিস কেন? নিজের কাজ নিজে কর। তুই করলে কি প্রবলেম? বউ না তুই আমার? এই কথা পেয়েছে, বউ না তুই আমার, বউ না তুই আমার, এই একদম যেন মাথা কিনে ফেলেছে। এত কি মনে থাকে তোর? তোর মাথা মনে থাকে? তোর মনে আমার মাথা থাকে। এই, তুই এইভাবে তাকাস কেন? কিভাবে? এই তো, এখন যেভাবে তাকিয়ে আছিস। তো কি হইছে? আমার কেমন জানি লাগে। মাথা লাগে তোর? দেখি নিচু হ। তুই উঁচু হ। দেখি বেয়াদবি করিস না, একটু নিচু হ, না হলে টাই পরাতে পারবো না। আরে তুই একটু উঁচিয়ে গেলেই তো হয়। তুই তো লম্বা কেন, সুপারি গাছ। তো কি তোর মতো মরিচ গাছ হব নাকি? একে তো আমার থেকে খাটো, তার উপর এত ঝাল, এত রাগ। বাব্বা। ওই কি বললি? আমি মরিচ গাছ? নে তোর টাই, তুই নিজেই পর। আমি টাইটা ক্যাচ করে নূপুরকে হাত ধরে আটকালাম। এই দে না, অফিসের দেরি হয়ে যাচ্ছে।
নূপুর রাগী লুকে আমার দিকে তাকালো। তোকে তো নিচু হতে বললাম, না হলে পারবো কি করে? এক কাজ কর, খাটে উঠে দাঁড়া তুই, তাহলেই লম্বা হয়ে যাবে। হে গাধা, তাহলে তো তোকে বেশি নিচু লাগবে। ওকে দেন, তুই আমার পায়ের পাতার উপর দাঁড়া আর আমি সামান্য একটু নিচু হই। কথাটা শুনে নূপুর মনে হলো একটু ভাবুক হয়ে পড়ল। কি জানি ভাবছে ও। আমি নূপুরকে টান দিয়ে একদম আমার কাছে এনে ফেললাম আর ওর কোমর জড়িয়ে ধরলাম। দেখি তাড়াতাড়ি কর, আমার সত্যি অনেক দেরি হয়ে যাচ্ছে। নূপুর প্রথমে একটু চমকে গেলেও পরে আবার স্বাভাবিক হয়ে গেল। ও আমার পায়ের উপর উঠে টাই পরিয়ে দিচ্ছিল আর আমি ওকে কোমরে জড়িয়ে ধরে রাখলাম আর ওর দিকে তাকিয়ে থেকে মনে মনে হাসছিলাম। টাই বাঁধতে বাঁধতে নূপুর বলল, এত ইজি একটা লুক মনে থাকে না? তোকে দেখে ভুলে গেছি। মানে? না কিছু না। নে, তো টাই বাঁধা শেষ। নূপুর টাই পরানো শেষ করে হাসি মুখে আমার দিকে তাকালো। আমি অনেকক্ষণ ধরেই নূপুরকে দেখছিলাম। এখন নূপুরও আমার দিকে তাকিয়ে থাকলো। আস্তে আস্তে যেন নূপুরের হাসিটা লুকিয়ে যাচ্ছিল। তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ আমি নূপুরকে চোখ মেরে বসলাম। নূপুর চোখ বড় বড় করে চিৎকার করে উঠল, ওই ওই ওই, চোখ মারলি কেন? বারে, আমার বউকেই তো মারলাম। কেন মারবি? ইচ্ছা হইছে তাই। না, মারবি না। 100 বার মারবো বলেই নূপুরকে আরেকটা চোখ মারলাম। শয়তান, ফাজলামি করস? বলি আমাকে মারতে মারতে লাগলো। এই থাম থাম, আমি হাসতে হাসতে ওকে আটকানোর চেষ্টা করছিলাম। দেখি খেতে আয়। হি হি হি। চুপ, আবার দাঁত কালানো হচ্ছে। ভেবেছিলাম খেতে দেব না, কিন্তু বাদর মুখটা দেখলে তো মায়া লাগে। ওই, আমি আয়না না। বান্দর, আবার শুরু করলি? আচ্ছা চল চল, আমার অফিসের দেরি হয়ে যাচ্ছে। তারপর আমি আর নূপুর একসাথে ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট করে একটু পর অফিসের জন্য বের হয়ে যাব, এমন সময় নূপুর দৌড়ে এলো। এই টিফিন ক্যারিয়ারটা নিয়ে যা। কি আছে এতে? খাবার আর কি, দুপুরে খেয়ে নিবি। বাবা, টিফিন? কি হলো? তুই তো দেখছি একদম বউদের মতো হয়ে গেছিস। মানে? আই মিন, বউ এরা যেরকম কেয়ারিং হয় ঠিক ওই রকম। কেন? এই তো সকাল সকাল উঠলি, আমাকে ডেকে তুললি, টাই বেঁধে দিলি, রান্না করলি, এখন টিফিন প্যাক করে দিচ্ছিস। এসব আর কি? এরকম তো করতেই পারি। কি? বেশি কথা না বলে যা এখন, আর দুপুরে খেয়ে নিবি কিন্তু। ও লে লে লে, ঠিক আছে গো বউ। আচ্ছা আসি। আমি অফিসের জন্য রওনা দিলাম। ঠিক সময় অফিসে পৌঁছেও গেলাম। দুপুরে লাঞ্চের সময় আমি টিফিন ক্যারিয়ারটা খুলে মাত্র লাঞ্চ করতে বসলাম, এমন সময় রাসেল ভাই এসে ঢুকলো। কি ভাই, লাঞ্চ করতে বসলেন? জি ভাই, আপনি করবেন না? না ভাই, আপনার ভাবি টিফিন দিয়েছিল ঠিকই বটে, আনতে ভুলে গেছি। ও নো প্রবলেম, আজ আপনি আমার থেকে শেয়ার করেন। না না ভাই, আমি খেয়ে নিব। কই খাবেন আবার? বাইরের হোস্টেলটা থেকেই তো, তার চেয়ে আজ আমরা একসাথে করি না, দেখি বসেন। আচ্ছা ঠিক আছে। রাসেল ভাই আর আমি লাঞ্চ করতে বসলাম। এরই মধ্যে একবার নূপুর ফোন দিয়েছিল। হ্যাঁ বল। কি করিস? খাচ্ছি। ও আচ্ছা, তাহলে খা। তুই খেয়েছিস? না, খাবো এখন। ঠিক আছে খা। রাখছি। লাঞ্চ করার পর হৃদয় ভাই, আপনার টিফিনটা খেয়ে পেটটা তো ভরলই, সাথে মনটাও ভরে গেল। থ্যাংক ইউ। রান্নাটা সেই হয়েছে ভাই। কে করলো, আপনি? আমি একটা হাসি দিলাম। আরে না না, আমি রান্না জানি না। তাহলে? আমার ফ্রেন্ড। ছেলে? না না, মেয়ে। একটু আগে যে ফোনে কথা বললেন সে? কি ভাই, ফোনে ফোনে কথা, গিফট শপে যাওয়া, এখন থেকে টিফিন, কি ভাই কিছু চলছে নাকি? কথাটা শুনে আমি বেশ খানিকক্ষণ হাসলাম। আপনি যে কি বলেন ভাই, ও তো আমার বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ড তো কি হয়েছে, গার্লফ্রেন্ড হইতে কতক্ষণ? আমার রাসেল ভাইয়ের কথা শুনে শুধু হাসি পাচ্ছে। কি ভাই, শুধুই হেসে চলেছেন,
প্রেমে পড়ে পাগল হলেন নাকি? না, আপনার কথা শুনে হাসি পাচ্ছে। কেন? এমনি, কেন জানি হাসি পাচ্ছে। ধ্যাৎ মিয়া। এমন সময় রাসেল সাহেবের বসের কাছ থেকে ডাক পড়ল। ভাই এখন যাই, পরে কথা হবে। আচ্ছা। রাসেল ভাই চলে গেলে নূপুরের সাথে বেশ কিছুক্ষণ কথা বললাম। অফিস শেষ হলে বাসার দিকে রওনা হলাম। আজ তত বেশি কাজ ছিল না অফিসে, অন্য জায়গায় ট্রান্সফার হব তো এখানে কাজের তেমন চাপ নেই। অফিস থেকে বাসায় যাচ্ছি, মনটা বেশ ফুরফুরা লাগছে। দেখি আজও দরজা খোলা। ইস, পাগড়িটাকে কতবার বলি একা একা থাকে, দরজাটা লক করে রাখতে। বলতে বলতে রুমে ঢুকলাম। নূপুর রুমে নেই, তাহলে নিশ্চয়ই রান্না করছে। হয়তো দরজাটা লাগিয়ে রান্নাঘরে গেলাম। ঠিক অনুমান করেছিলাম পেতনিটা রান্না করছে। আমি আস্তে আস্তে গিয়ে নূপুরকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। পেতনি! ও তুই? নূপুর চমকে উঠল। কেন, অন্য কাউকে আশা করেছিলি নাকি? ইস না, তাহলে? এভাবে জড়িয়ে ধরেছিস কেন? বারে, বউকেই তো ধরেছি। এ, বউকেই তো ধরেছি। দেখি সর। না না, ছাড়বো না। কেন? বউয়ের সাথে এমন করার অধিকার তো আছেই আমার, তাই না? 10 দিনের বউয়ের উপর আবার এত অধিকার কি? আরে বললাম না, বউ তো বউই। বউ তো বউই, নেকা ষষ্ঠী আমার। এমন করো কেন গো বউ? তোর দুষ্টুমি আর গেল না, এত বড় হয়েছিস তবুও সেই আগের মতোই শয়তান। তুই বুঝি ধোয়া তুলসী পাতা হয়ে গেছিস? এটা কি বলেছি আমি? না, তবু তুই দুষ্টামি করিস না নাকি? করি তো, তোর কি? তোর মাথা। মাথা নিয়ে বসে থাক। না, তোকে নিয়ে বসে থাকবো? ইস ছাড় তো, রান্না করছি দেখতে পাচ্ছিস না? পাচ্ছি তো। তাহলে ছাড়। না, তোকে রান্নায় সাহায্য করব। জড়িয়ে ধরে কেউ সাহায্য করে? হে, আমি একটা হাসি দিয়ে ওর হাতে ধরে ওর সাথে সাথে খুন্তি নাড়াতে লাগলাম। নূপুর অন্য হাত দিয়ে আমার হাতে একটা থাপ্পড় দিয়ে বলল, সর, এমন হেল্প লাগে না আমার। যেন আমাকে হাত ধরে ধরে নতুন রান্না শেখাচ্ছে গো। হি, আরে করছি তো হেল্প। আরে হেল্প করতে হবে না, যা ফ্রেশ হগে যা। আরে সিরিয়াসলি হেল্প করতে চাই, বল কি করব? সত্যি হেল্প করতে চাস? হ্যাঁ। কিভাবে হেল্প করবি? তুই কি রান্না জানিস? তো কি হয়েছে, আমি তোকে টুকটাক হেল্প করব, যেমন কিছু এগিয়ে দেওয়া কিংবা যা আমি করতে পারবো আর কি। ওকে, তাহলে হ্যাঁ বল। আগে গিয়ে চেঞ্জ কর, চেঞ্জ করে ফ্রেশ হয়ে আয়। আচ্ছা, আমি যাচ্ছি আর আসছি। হুম, একটু পর ফ্রেশ হয়ে এলাম, এসে গেছি। ভালো করেছিস। বল কি করব? তারপর শুরু হলো নূপুরের অর্ডার দেওয়া। এটা দে, ওটা দে, ওইটা না সেটা দে, এই কর সেই কর। উফ, যাই হোক বেশ ভালোই লাগছিল। কাজের মাঝে বেশ দুষ্টামিও করেছি, ওইসব থাক। এখন রান্না শেষ, ডিনার করার পালা। বেশ মজা করে ডিনারটা হলো। তারপর রাতে ঘুমানোর সময়, এই আমার কি তোর কাছে ঘুমাতে হবে নাকি? এই না, তুই তো ভিতর ডিম, যদি ভয় পাস। এই কালকে শুধু একটু ভয় পেয়েছিলাম বলে তুই এভাবে মজা নিচ্ছিস? তুই একটু ভয় পেয়েছিলি? ও এমজি, একটু? এই শয়তান এভাবে হাসছিস কেন? তুই একটু ভয় পেয়েছিলি তো? কাল রাতে কি কি করেছিলি মনে আছে? মনে হলো নূপুর লজ্জা পেয়েছে। জানি না। আমি বলবো? কি? কাল রাতে কি কি করেছিলি সেসব গো। না থাক। আরে বলি না। চুপ। হি, ভীতু মে। না, আমি ভীতু না। ইস, সরি, তুই যে সাহসী মেয়ে আমি ভুলে গেছিলাম। হা। ওই মজা নিচ্ছিস কেন? কই মজা নিলাম? তুই নিজেই তো ভয় পেয়ে আমার কাছে এসে ঘুমালি। এই মিথ্যা বলছিস কেন? শয়তাননি। তুই শয়তান। ইস, কাল রাতে কি কি করেছিলি একবার বলবো নাকি গো? বলতে হবে না গো। হি। ওই আমি ভীতু না। ভীতু মে। হি, তা তো কাল রাতেই টের পেয়েছি। যা, আমি ভীতু না, আমার টেডি আছে তো। কাল রাতে তো টেডির জায়গায় আমাকে কথাটা সম্পূর্ণ করতে দিল না। হইছে, যা ঘুমা এখন। হি, তোর কাছে। আগে না, সোফায় আর কি।
তো ভয় পাবি না তো? না, ঘুমা তুই। আর আমার দিকে ফিরে খেয়াল রাখতে ভুলিস না যেন। ঠিক আছে গো সাহসী বউ। গুড নাইট। গুড নাইট। হাসতে হাসতে ডিম লাইট জ্বালিয়ে ঘুমিয়ে পড়লাম। তো এভাবেই আমাদের চলে যাচ্ছিল। বেশ কয়েকদিন কেটে গেল। প্রতিদিনকার মতো আজও সকাল সকাল নূপুর আমাকে ডাক দিল। এই ঋতু, উম, ওঠ, অফিস যাবি না? না, কেন? আজ আমার ঢাকায় শেষ দিন, ভুলে গেলি? কাল তো আমার সিলেট যেতে হবে। তো আজকের দিনটা আমার ছুটি। ও, কথাটা শুনেই যেন নূপুরের মুখটা কালো হয়ে গেল। কি রে, কি হলো? না কিছু না। আচ্ছা তুই তাহলে শেষ দিনে একটু আরাম করে ঘুমিয়ে নে। না না, ঘুমাবো না। কেন? কাল তো সিলেটে চলে যাব, তো আজকে সারাদিন ঘোরাঘুরি করব। ও, জিএফ এর সাথে? না, বউয়ের লগে। হারামি, আর কয়টা বউ আছে তোর? আজব, আমি তো তোর কথা বললাম। তাহলে ঠিক আছে। ব্রেকফাস্ট রেডি হয়েছে? না, তুই ফ্রেশ হয়ে আয়, ততক্ষণে হয়ে যাবে। আচ্ছা। হুম। আর শোন, কি? আজকে লাঞ্চ অ্যান্ড ডিনার দুইটাই বাইরে করব। ওকে। আমি তাহলে গোসলটাও সেরে ফেলি, তারপর ব্রেকফাস্ট সেরে রেস্ট নিয়ে ঘুরতে চলে যাব নে। আচ্ছা ঠিক আছে, ওকে। আমি বাথরুমে চলে গেলাম, আর নূপুরও ব্রেকফাস্ট রেডি করতে রান্না করে চলে গেল। বেশ কিছুক্ষণ পর নূপুর ব্রেকফাস্ট রেডি করে ডাক দিল। ঋতু, তোর হলো? হ্যাঁ, আর একটু। তাড়াতাড়ি কর। কিছুক্ষণ পর আমি গোসল থেকে বের হয়ে টাওয়েল দিয়ে মুছতে মুছতে ব্রেকফাস্ট করতে গেলাম। আমাকে দেখে নূপুর চোখ বন্ধ করে বিপরীত দিকে ঘুরে গেল। ওই, তোকে বলেছি না খালি গায়ে থাকবি না? আজব। কি আজব? গোসল করে এইভাবে খালি গায়ে খেতে এলি কেন? তোকে নিষেধ করেছি না? কি? ওই, তোকে বলেছি না খালি গায়ে থাকবি না, অন্তত আমার সামনে না। সামনে কই, আমি তো তোর পেছনে আছি। চুপ, কথা না বলে কিছু পরে আয়, যা। না পড়লে? পড়তে বলেছি, পরে আয়, যা। আচ্ছা আচ্ছা, যাচ্ছি। তুইও গিয়ে আমার জামা কাপড় ধুয়ে দিয়ে আয়, যা। তুই যা আগে। একটু পর গেঞ্জি পরে এসে নূপুরকে ডাক দিলাম। এই নূপুর, গেঞ্জি পরে এসেছি। কি? কই তুই? লজ্জায় লুকিয়ে গেলি নাকি? ধারা না, আসছি। আচ্ছা আয়। নূপুর আসার পর একসাথে খেয়ে নিলাম। এই নূপুর, রেডি হয়ে নে। কেন? বললাম না ঘুরতে যাব। ও, আমি তোর জামা কাপড় ধুয়ে দেই নেই তো, দাঁড়া ধুয়ে আসি। এই কি, এখনো ধুয়ে দিস নাই? না। যা, তাড়াতাড়ি ধুয়ে দেখা। যাচ্ছি। নূপুর কাপড় কাচতে চলে গেল। ও যখন কাপড় ধুয়ে দিচ্ছিল তখন নূপুরকে বিরক্ত করার জন্য 100 বার ওকে ডাকছিলাম। এই নূপুর, হলো? না। একটু পর আবার ওই, হলো? না। আবার হয়নি। আর একটু। 2 মিনিট পর আবার নূপুর, হলো? এবার কোনো জবাব পেলাম না। টিভির দিক থেকে নজর সরিয়ে দেখি নূপুর রাগী চেহারায় আমার দিকে এগিয়ে আসছে। আমি শোয়া অবস্থা থেকে উঠে পড়লাম। কি হলো? নূপুর কিছু না বলে আমার ঘাড় ধরে জোর করে নিয়ে যেতে লাগলো। এই নূপুর, কি হলো? নূপুর কিছু না বলে আমাকে জোর করে বাথরুমে নিয়ে গিয়ে বলল, নে এবার নিজের কাপড় ধুয়ে দে। আরে আরে, আমি কেন? তুই ধুয়ে দিবি। কেন? তোর যখন খুব তাড়াতাড়ি দরকার তো তুই কাচ কাপড়। না। কি না? 5 মিনিটও হয়নি ভালো করে, এর মধ্যে তো 100 বার টাকাটাকি করলি। হলো হলো? আমি তো কি? আমি তো ফাজিল একটা। হিহি, এই তোকে রাখলে খুব কিউট লাগে। চুপ। সত্যি রে? দেখি, যা এখান থেকে, আমাকে ভালো করে কাপড় ধুতে দে। একটা হাসি দিয়ে চলে এলাম। খানিক পরে নূপুর কাপড় ছাদে নিয়ে আসলো। কাপড় ধোয়া শেষ হলো। তোর কাপড়ই তো ধুয়ে দিলাম। আচ্ছা যা, এখন তাড়াতাড়ি তৈরি হয়ে নে। যাচ্ছি। নূপুর রেডি হতে চলে গেল, আর আমি খাটে শুয়ে শুয়ে টিভি দেখতে লাগলাম। বেশ কিছুক্ষণ পর নূপুর রেডি হয়ে আসলো। ওই শেষ আমার। তুই শাড়ি পরে ঘুরতে যাবি? হ্যাঁ।
আচ্ছা। নূপুরকে দেখে তো আমি পুরাই গ্রাসিত। অতঃপর আমিও একটা পাঞ্জাবি পরে যাওয়ার জন্য প্রস্তুত হলাম। তারপর বেরিয়ে পড়লাম। তুই সামনে এগো, আমি দরজাটা লক করে আসছি। আচ্ছা। নূপুরকে সামনে যেতে বলে আমি দরজা লক করছিলাম। নূপুর হাঁটতে হাঁটতে নিচে গেল। দরজা লক করে আমিও নিচে যাচ্ছিলাম। নিচে যেতেই আঙ্কেল ডাক দিল। আঙ্কেল বারান্দায় বসে নিউজ পেপার পড়ছিলেন। কই যাও বাবা? নুপুরকেও দেখলাম শাড়ি পরে বেরালো। কোথাও যাচ্ছ? হ্যাঁ আঙ্কেল, একটু ঘুরতে যাচ্ছি। ও, জি আঙ্কেল। অফিস ছুটি নাকি? হ্যাঁ বলছিলাম না আঙ্কেল, সিলেট ট্রান্সফার হয়েছে তো গতকাল এখানের অফিস শেষ দিন ছিল, আজকে ছুটি। ও হ্যাঁ, বলেছিলা তো। আজকে চলে যাবে নাকি? না আঙ্কেল, কালকে যাব। ও, তো কিভাবে যাবে? ট্রেনে? না, অফিস থেকেই বস ব্যবস্থা করে দিয়েছেন। ও ভালো। এমন সময় নূপুর ডাক দিল। ওই রিদু, কি হলো? আয়। আমাকে তুই করে ডাক দিল শুনে আঙ্কেল কেমন ভাবে জানি নূপুরের দিকে তাকালো। নূপুর জানতো না আমি যে আঙ্কেলের সাথে কথা বলছি। আমিও নূপুরের দিকে কেমন ভাবে জানি তাকালাম। ও ব্যাক করে এসে দেখে আমি আঙ্কেলের সাথে কথা বলছি। নূপুর ভেবা চেকা খেয়ে গেল। আঙ্কেলকে দেখে ও ওর কথাটা আবার রিপিট করলো। কি হলো? আসো। তুমি শুনে আবার যেন আমরা স্বাভাবিক হলাম। নূপুর একটা হাসি দিল। আঙ্কেলও একটা নর্মাল হাসি দিলেন। শত পুত্রের জনক জননী হও। নূপুর হয়তো লজ্জা পেল। সবাই হেসে উঠলাম। আচ্ছা যাও, তোমরা ঘুরে এসো। আঙ্কেল। তারপর নূপুর আর আমি বেরিয়ে পড়লাম। গেট থেকে বেরিয়েই নূপুরের মাথায় একটা টোকা মারলাম। ওই কখন কি বলতে হয় জানিস না? আও, মারলে কেন? আমি কি জানতাম আঙ্কেল আছে? কেন জানতি না? তুই দেখে যাসনি আঙ্কেল ওখানে নিউজ পেপার পড়ছে? তো আমি কি জানতাম নাকি তুই আঙ্কেলের সাথে আছিস? আচ্ছা চুপ, আবার তর্ক করছে। ওই কিসের তর্ক? সত্যি কি আমি জানতাম নাকি? আচ্ছা থাক থাক, বিশ্বাসে মেলাই বস্তু, তর্কে বহুদূর। হারামজাদা, কোথাকার মহাপুরুষ আসছে রে? বিশ্বাস নাই তোর? নূপুর রেগে গিয়ে আমার পাঞ্জাবির কলার টেনে ধরলো। হেরে, অবস্থা বেগতিক লাগছে। এইভাবে কলার টেনে ধরলে তো আমার প্রেস্টিজের ফালুদা হয়ে যাবে। নূপুরকে শান্ত করার জন্য আমি আস্তে আস্তে ওর হাতটা সরানোর চেষ্টা করে বললাম, আরে আরে সোনামণি আমার, রাগ করে কেন? ঘুরতে বের হয়ে কেউ এমন করে? জোর করে মুখে একটা হাসি এনে বললাম। নূপুর কলারটা ছেড়ে দিল। থাক, আর আদিক্ষেতা দেখাতে হবে না। আদিক্ষেতা কই দেখালাম? যাই হোক, আজকে আর কোনো ঝগড়া বা দুষ্টামি না। আজকে একদম সেইভাবে দিন কাটাবো। সেইভাবে কিভাবে? খুব ভালোভাবে। হুম। আজকেই তো ঢাকায় শেষ দিন। কথাটা শুনে নূপুরের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। এমন ভাবে বলেছিস যেন আর কখনো ঢাকায় আসবি না। আসবো, বাট 5-6 মাসে ঢাকায় আসার সম্ভাবনা খুব কম। আমাকে দেখতেও আসবি না? না, তুই সিলেট যাস, তখন দেখবো তোকে। আমি কেন যাব? তোর সাথে আমার সেই কলেজ লাইফ থেকে ফ্রেন্ডশিপ। এত বছরে তোকে কতবার সিলেট যাওয়ার জন্য বলেছি বল, কিন্তু তুই একবারও যাসনি। ওই শোন, এবার যদি আমাকে দেখতে চাস তো তোকে সিলেট যেতেই হবে, যেতেই হবে, যেতেই হবে, ব্যাস। তুই এসে নিয়ে যাইস, তাহলে যাবনি। তাহলে তো সেই আমাকেই ঢাকা আসতে হবে। দেখ দুষ্টু মাইয়া। এ, তুই কত ভালো পোলা রে। হি হি হি। নূপুর আর আমি এসব বলতে বলতে হাসছি আর হাসছি। হঠাৎ কেউ আমাকে ডাক দিল বলে মনে হলো। এদিক সেদিক তাকিয়ে দেখি বাইকে থেকে রাসেল ভাই ডাকছে। উনি আমাদের সামনে এসে বাইক থামালেন। কি ভাই, কই যান? এই তো ভাই, একটু ঘুরতে বের হলাম। অফিস নাই? কালকে আমার সিলেট যাওয়ার কথা না, তাই আজকের দিনটা বস ছুটি দিয়েছেন। ও, তা আপনি কোথায় যাচ্ছেন? অফিস কি ছুটি? অফিস ছুটি না, বাট আমি ছুটি নিয়েছি। কেন?
বউকে আনতে শ্বশুরবাড়ি যাব, তাই আর কি। ভালো তো, জান। হ্যাঁ, তো উনি কে? বেস্ট ফ্রেন্ড। ও, আপনার ওই যে গার্লফ্রেন্ডটা? আমার কানের কাছে আস্তে আস্তে বলল। আমি হেসে দিলাম। হ্যাঁ, সেটাই। ওকে ব্রো, ক্যারি অন। আমি যাই, দেরি হয়ে যাচ্ছে। সিলেট গিয়ে ভুলে যায় না কিন্তু। ঠিক আছে। রাসেল ভাই চলে গেলেন। কে রে? আমার এক কলিগ, রাসেল উদ্দিন। ও, আচ্ছা চল। আবার আমরা হাঁটা ধরলাম। যাই হোক, আজ নূপুরের সাথে সারাদিন বেশ ঘোরাঘুরি করলাম। একবার রিকশায়, একবার হেঁটে, এখানে সেখানে, ওইখানে সবখানে। দুপুরে একটা রেস্টুরেন্টে লাঞ্চ করেছিলাম। ঘুরতে ঘুরতে এখন রাত প্রায় 10:30 বেজে গেছে। এখন একটা রেস্টুরেন্টে ডিনার করতে এসেছি। ডিনার শেষ করে বাসার দিকে রওনা দিতে দিতে 11টার উপরে বেজে গেছে। বাসায় যেতে দেরি হয়ে যাবে ভেবে রিক্সা নিতে চেয়েছিলাম, বাট বিধিবাম রাস্তায় তেমন কোনো যানবাহন নেই। তো নূপুর বলল হেঁটেই নাকি ও বাড়ি যেতে চায়। অজ্ঞতা, আমিও হেঁটে যেতে রাজি হলাম। রাস্তা দিয়ে আমি আর নূপুর হাঁটছি। এদিকে লোকজন তেমন নেই। নূপুর আর আমি চাঁদের আলোয় একা একা রাস্তা দিয়ে হাঁটছি। এমনিতেই শাড়ি পরে নূপুরকে খুব সুন্দর দেখাচ্ছিল। তার উপর ওর চেহারায় চাঁদের আলোয় পড়ে যেন আরো বেশি সুন্দর দেখাচ্ছে। মনে হচ্ছে আমার সাথে একটা চাঁদ হাঁটছে, আর আমার চাঁদটার প্রতিচ্ছবি আকাশে প্রতিফলিত হচ্ছে। মনে কত আবেগ জাগতেছে। এই পেতনি, কি? তুই এরকম কেন? কিরকম? একদম পেতনিদের মতো। কি বললি? তোর যদি বড় বড় দুইটা শিং, দাঁত আর নখ থাকতো, তোকে একদম খাঁটি পেতনি লাগতো। শয়তান ভূত। বলেই নূপুর আমাকে একটা বৈদ্যুতিক থামের সাথে লাগিয়ে আমার কলার চেপে ধরলো। এই আমার প্রেস্টিজের 14টা বাজিয়ে দিবি তো। হারামজাদা, আমি পেতনি? এখানে এমন কেউ নেই যে তোর প্রেস্টিজ দেখবে। কেউ নেই যখন কিছু একটা করি। কি করবি? আমি নূপুরের কোমর জড়িয়ে ধরলাম। না, কিছুই করব না। যা, তুই এভাবে তাকাস কেন? আজব, কিভাবে তাকালাম জানি না। আমি নূপুরের থুতনিতে ধরে মুখ উপরে তুললাম। দেখি, তাকা আমার দিকে। কি? তোকে না খুব কিউট লাগছে। একটু আগে তো পেতনি পেতনি করলি। এমনি করলাম। এমনি কেন? আমি কিছু না বলে নূপুরের কপালে একটা চুমু দিলাম। নূপুর যেন একটু চমকে উঠল। নূপুরের কপাল থেকে ঠোঁট সরাতেও বলে উঠল, ঠোঁটে কি অ্যালার্জি হয়েছে তোর? কেন? এমন করলি কেন তাহলে? কি করলাম? থাক, কিছু না। নূপুর আমার কলার ছেড়ে দিয়ে সরে গেল, আর আমি হাসতে লাগলাম। এই হাসছিস কেন এত? হি হি, এমনি। দূর, চুপ কর ফাজিল। যাই হোক, সেদিনের মতো রাতটা কেটে গেল। পরদিন দুপুরবেলা আমি সিলেট যাওয়ার জন্য একদম তৈরি। আঙ্কেল আন্টির কাছ থেকেও বিদায় নিয়ে নিয়েছি। এখন শুধু গাড়ির অপেক্ষা। নূপুরও আমার সাথে তৈরি হয়ে আছে, বাট সিলেট যাওয়ার জন্য নয়, ওর হোস্টেলে যাওয়ার জন্য। আমি সিলেট যাওয়ার পথে ওকে গাড়ি করে ওর হোস্টেলের সামনে নামিয়ে দেব। দুপুর 3টার দিকে গাড়ি এলো। আমি আর নূপুর গাড়িতে উঠলাম। আজ সকাল থেকেই দেখছি নূপুরের মনটা খুব খারাপ। বেশি কথা বলছে না, কেমন কেমন জানি হয়ে আছে। গাড়িতে উঠেও চুপচাপ। কিছুক্ষণ বাদেই ওর হোস্টেলের সামনে চলে এলাম। নূপুর গাড়ি থেকে নেমে বলল, যাই রে, ভালো থাকিস, আর সাবধানে যাস। গিয়ে একটা ফোন করিস। তুইও ভালো থাকিস। দুজনেই অনিচ্ছায় একটা হাসি দিলাম। তারপর গাড়ি আবার চলতে শুরু করলো। কয়েক ঘন্টা কেটে গেল। সন্ধ্যা হতে এসেছে। নূপুরকে নামিয়ে দেওয়ার পর থেকেই বুকটা জানি কেমন কেমন করতে লাগলো। কেমন কেমন জানি না, শান্তি লাগছে না। শুধু নূপুরের সাথে কাটানো মুহূর্তগুলো মনে পড়ছে। কেন জানি না মনে হচ্ছে নূপুরকে ছাড়া আমার বাকি মুহূর্তগুলো কাটানো অসম্ভব। ইস, ভালো লাগছে না, অস্থির অস্থির লাগছে। না, আর পারছি না। অবশেষে ড্রাইভারকে বলেই ফেললাম, ড্রাইভার গাড়ি ঘোরাও। কি কন ভাই, গাড়ি ঘোরাবো মানে?
গাড়ি ঘোরাবো মানে আবার ঢাকায় ফিরে চলো। তাজুদ চাচা তো বলছেন আপনাকে একদম সোজা সিলেট পৌঁছে দিতে। আমরা এখন সিলেট ঢাকা মাঝপথে আছি ভাই। থাকুক, তুমি ঢাকায় ফিরে চলো। আর বসকে যা বলার আমি বলবো নে। আচ্ছা ঠিক আছে। রাত 10টার উপরে বাজে। আমি এখন নূপুরের হোস্টেলে আছি। চুরি করে ভেতরে ঢুকেছিলাম, এখন দোতলার দেয়াল বেয়ে নূপুরের রুমের বারান্দায় উঠলাম। উঠে দেখি এত রাতেও বারান্দার দরজা খোলা। ইস, নূপুরের কি দরজা লাগানো মনে থাকে না? আমি দরজা ঠেলে ঢুকেই দেখি নূপুর একা একা বিছানায় হাঁটু গেড়ে মাথা নিচু করে বসে আছে। আমাকে দেখেই ও চমকে উঠল। এ কি, তুই এখানে? তোর না এখন সিলেটে থাকার কথা? চমকে এসে আমার সামনে দাঁড়িয়ে বলল, নূপুর আমার বউ হবি? নূপুর কিছু না বলে আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আমি এবার আমার দুহাত দিয়ে নূপুরের ডান হাত ধরে হাঁটু গেড়ে বসে পড়লাম। নূপুর, তোকে এখন আর 10 দিনের জন্য নয়, একেবারে সারা জীবনের জন্য আমার বউ বানাতে চাই। হবি আমার বউ? নূপুর এবারও কিছু বলল না, শুধু কেমন ভাবে আমার দিকে তাকিয়ে রইল। আমি ওর হাতকে আরো শক্ত করে ধরে বললাম, আই লাভ ইউ নূপুর। এবার নূপুর একদম কেঁদে দিল। আমাকে উঠিয়ে ও শক্ত করে জড়িয়ে ধরল। শয়তান, আই লাভ ইউ টু। এই কি পাগলি, কাঁদছিস কেন? জানি না। ভালোবাসিস না আমায়? বাসি তো, খুব বাসি, অনেক ভালোবাসি, অনেক আগে থেকেই ভালোবাসি, কিন্তু তুই তো বুঝতি না। অনেক আগে থেকে মানে? একদম কলেজ লাইফ থেকে। সে কি, তাহলে বলিসনি কেন? জানি না, তুই যখন 10 দিন আগে আমাকে রেস্টুরেন্টে বউ হওয়ার কথা বলেছিলি, আমি ভেবেছিলাম সত্যি সত্যি, কিন্তু পরে শুনি মাত্র 10 দিনের জন্য। যাই হোক, সেদিন শুধু তুই বলেছিলি বলে তোর 10 দিনের জন্য বউ হতে রাজি হয়েছিলাম। অন্য কোনো ছেলে হলে জীবনেও রাজি হতাম না। তো আমার কথায় কেন রাজি হয়েছিলি? শয়তান, তোকে ভালোবাসি তাই। আচ্ছা শয়তান্নি, এখন হবি তো আমার বউ একদম সারা জীবনের জন্য? নূপুর লজ্জা মাখা মুখে বলল। আমি ওর কপালে একটা ভালোবাসার পরশ দিয়ে আবার আমার বুকে জড়িয়ে নিলাম। যাই হোক, এখন আর 10 দিন নয়, একদম ফুল লাইফ টাইমের জন্য নূপুরকে আমার বউ বানাবো।